রূপকথারা বেরোলো দোকান থেকে। কাছেই একটা কফি শপ রয়েছে, চারজনে সেখানেই যাবে। গাড়িতে বসতে বসতে মন বার দুয়েক রূপকথার কাছে ফিসফিসিয়ে অনুরোধ করলো যেন এই বিষয়ে তার সামনে কোনো কথা না বলতে। কিন্তু রূপকথা তো রূপকথাই, সেও মহা জেদি। সরাসরি মনের অনুরোধ নাকচ করে দিল। মনের মনটাও এমনভাবে ভাঙলো রূপকথার না শুনে, যেন তার প্রিয় মানুষটা তাকে গ্রহণ করতে না করে দিয়েছে। কফি শপে এসে পৌঁছালো আধা ঘন্টার মধ্যে। তারা নামলো গাড়ি থেকে। মন প্রথমে নামতে না চাইলেও রূপকথার চোখ পাকানোতে সে শিশুদের মতো সুরসুর করে বেরিয়ে আসলো গাড়ি থেকে। চুপচাপ পেছনে পেছনে কফি শপেও ঢুকলো। একটা টেবিলে চারজন বসলো। মন কাচুমাচু হয়ে বসেছে। সানজিদের মুখ শক্ত। রূপকথা দুজনের দিকে একবার তাকিয়ে শিশিরের চোখে চোখ রাখল। তারপর নিজেকে শান্ত করতে গভীর নিঃশ্বাস নিল। সোজাসুজি কথায় আসছি। মন আপনাকে পছন্দ করে ভাইয়া। রূপকথার এত সোজাসুজি কথা যেন কারোরই হজম হলো না। সানজিদ বিস্ফোরিত চোখে রূপকথার দিকে তাকিয়ে রইল। মন লজ্জায় মুখের ওপর দুই হাত তুলে আনল। শিশিরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে সবকিছু বেশ এনজয় করছে। মুখে বাঁকা হাসি ফুটিয়ে সে সব কথা মনোযোগ দিয়ে শুনছে। এতটাও সোজাসুজি বলতে হতো না ভাবি। মন মুখে হাত চাপা রাখা অবস্থায় মিনমিন করে বলল কথাটা। তার কথায় যেন সাজিদের জ্ঞান ফিরল। তার কাশি উঠে গেছে। দুই তিনবার কাশতে কাশতে ঢকঢক করে এক গ্লাস পানি গলায় ঢালল। ভাবি, এসব কি বলছেন? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে মন আপনাকে মিথ্যা বলেছিল। সে বিয়ে করতে চাইতো না, তাই মিথ্যা বাহানা দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করত। আর প্রত্যেকবারই সেম অজুহাত দিত। তবে এবারের কেসটা একটু উল্টো হয়ে গেছে। বিয়েটা ভাঙার পর মন বুঝলো সে আপনাকে দেখে পছন্দ করে ফেলেছে, কিন্তু বুঝতে পেরেছিল সে রাতে আর বিয়ে ভেঙেছে বিকালে। তো তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। শেষের দুটো বাক্য রূপকথা একদম সিনেমাটিক আন্দাজে বলল। তার কথা শুনে সানজিদ আর শিশির দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে মনের দিকে তাকালো। মন চোখ মুখ কুঁচকে ওপর নিচ মাথা নাড়িয়ে সাই জানালো। এরপর রূপকথা আস্তে আস্তে সব কথা খুলে বলতে শুরু করে। বলা শেষ হতেই সবাই সানজিদের দিকে তাকায়। মনের হৃদযন্ত্র লাফালাফি শুরু করেছে। এক্ষুনি বেরিয়ে আসবে ফুসফুসের মাঝ থেকে। মন আর নিতে পারছে না সানজিদের শীতল কঠিন মুখের চাহনি। মনের সারা শরীরকে হিম তৈরি করে দিচ্ছে। বরফের মতো জমে যাচ্ছে সে। সবাই অপেক্ষা করছে সানজিদের উত্তরের জন্য। রূপকথাও ভয় করতে শুরু করেছে। এই চারজনের মাঝে যদি সবচেয়ে বেশি কেউ নিশ্চিন্তে থাকে, তা হলো সেটা শিশির। তার মুখ দেখে বোঝাই যাচ্ছে সে জানে সানজিদ কি উত্তর হিসাবে বলবে। বাইরের নীল আকাশের সঙ্গে লাল সোনালি রং এসে জমা হয়ে একটি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তৈরি করেছে। সবাই সবার মতো করে চেয়ে রয়েছে সেই দিকেই। মনও তাকিয়ে আছে আকাশের পানে। পাখিরা দল বেঁধে বাড়িতে ফিরছে। তাদের কিচিরমিচির সারা এলাকাকে প্রাণ প্রদান করছে। কিন্তু এর কিছু আদৌ মন খেয়াল করছে কিনা সন্দেহ। সে আনমনেই শুধু একটা কথাই ভাবছে। আজকের কফি শপে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় শেষ পর্যন্ত সব ঠিক চললেও একদম শেষ মুহূর্তে সানজিদের কিছু না বলে থমথমে মুখে বেরিয়ে চলে যায়। আর এখনো যেন মন মেনে নিতে পারছে না। তার ১৯ বছরের কিশোরী মনটা আজ উথাল পাথাল হয়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে উঠছে বারবার। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। ভালোবাসার মানুষটি দরজায় এসে দাঁড়িয়েছিল। সে নিজের হাতে তাকে সরিয়ে দিয়েছে। এখন কেন প্রেমের আশা রাখছে সে, যার মনে নিজেরই ভেঙেছে? তার কাছ থেকে কি কখনো ভালোবাসা আশা করা যায়? না, হয়তো যায় না। নিছকই একটা ভুল ধারণা। এবং বারংবার মন সেই এক ভুলকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। চাইছে সানজিদ যেন তাকে নিজের করে নেয়। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আকাশের পানে চেয়ে থাকতে থাকতে কখন যে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো বুঝতেই পারল না। মন ছাদের রেলিং ধরে মুখটা উঁচু করে
চোখ বন্ধ করে অঝরে কাঁদতে লাগলো। এই বিষণ্ণতার অবসান কোথায়? এই যে মিস মায়াবতী, শুনছো? বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। বাইরের নীল আকাশ সোনালি রঙের ছায়ায় ভরে উঠেছে। আজকের দিনটা যেন কিছুই সব ছিল। সব অনুভূতি একেবারে অনুভব করতে পেরেছে শিশির আর রূপকথা। তবে এতগুলো অনুভূতির মধ্যে ভালোগুলোকে যত্ন করে মনের কুঠুরিতে তুলে রেখেছে শিশির আর রূপকথা। হারিয়ে ফেলার দুশ্চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে দুজন। এখন নিশ্চিত মনে একে অপরের ভালোবাসা আদরে বিভোর হয়ে যাবে দুজন মন, দুটো শরীর। কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না। কেন যেন কত পথ অতিক্রম করে একে অপরের কাছে ছুটে এসেছে তারা। তৃষ্ণার্ত ঠোঁটের চুম্বনে মিশে আছে দুজনে। অনেকক্ষণ, অনেকক্ষণ দীর্ঘ সময় গাঢ় চুম্বন কাটিয়ে অবশেষে দুজন দুজনের চোখের দিকে তাকালো। রূপকথার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে। শিশির সেই গালে তর্জনী আর মধ্যমা ছুঁয়ে দিতেই রূপকথার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। রূপকথা ঝটপট পাশের কাছে গুটিয়ে থাকা চাদরটি গায়ে টেনে এনে তাতে মুখ লুকালো। শিশির সবটা দেখে ঠোঁট কামড়ে হাসল। চাদরের মধ্যে লুকায়িত অবস্থায় শিশির রূপকথাকে জড়িয়ে ধরল শক্ত করে। আমার ডার্লিং লজ্জা পাচ্ছে বুঝি? হাসিখি স্বরে কৌতূহলী মিশিয়ে প্রশ্নটা করল শিশির। রূপকথা চাদরের মধ্য থেকেই শিশিরকে জড়িয়ে ধরল, মুখটা কিঞ্চিত বের করে আনলো, তারপর মৃদু মাথা নাড়ালো। তাকে এই মুহূর্তে বিড়ালের ছানাদের মতো করে লাগছে শিশিরের কাছে। শিশির রূপকথার মুখের কাছ থেকে চাদরটা সরিয়ে দিল। রূপকথার সিল্কি চুলে বিলি করে দিতে দিতেই বলল, রূপকথা। রূপকথার কান সজাগ হয়ে উঠল। আদুরে ভাবটা সরে গেল চোখ থেকে। শিশির তাকে সচরাচর তার নাম ধরে ডাকে না, সবার সামনেও না। হঠাৎ ভারী কণ্ঠ এমনভাবে ডাকতেই রূপকথার মন ভারী হয়ে উঠল। রূপকথা শিশিরের ডাকে সাড়া দিয়ে চোখের দিকে তাকালো। কেমন শান্ত, স্থির। রূপকথার অস্বস্তি লাগছে। সে শিশিরের শরীরের সঙ্গে যথাসম্ভব মিশে যেতে চাইল। শিশির তখনও তার মাথায় হাত বুলিয়ে চলেছে। রূপকথা শিশিরের পিঠে নখ বসিয়ে দিল আনমনে। কিছু বলছো না কেন? কিছু বলেন। তোমার মধ্যমা আঙ্গুলে ওই রিং কিসের? রূপকথা থমকে গেল। কিছুক্ষণের বোধ যেন শক্তি হারিয়ে ফেলল বুঝি। রূপকথা চুপ করে রইল। সে কি উত্তর দেবে বুঝতে পারছে না। আজকের সকালে সাদাব তার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়েছে। কিভাবে বলবে সে এই কথা? কেমন ভাবে নেবে শিশির? একটা অজানা ভয় এসে জড়ো হলো তার মনে। সে ভয় তারা তার সারা শরীরটাকে ঠান্ডা শীতল করে তুলেছে। শিশির হয়তো রূপকথার শরীরের শীতলতা বুঝতে পারল। সে রূপকথাকে নিজের দুই বাহুতে আবদ্ধ করে ফেলল। তারপর তার বাঁচা সুলভ কণ্ঠে বলল, আমার দিকে তাকাও রূপকথা। এবারের ডাকে একটা অন্যরকম আস্থা ছিল, নির্ভরতার ছোঁয়া ছিল। রূপকথা কিছু সময় নিয়ে তাকালো শিশিরের পানে। শিশির রূপকথার বাম হাতের সঙ্গে নিজের ডান হাতের মুঠো বন্দি করে তাতে গাঢ় চুমু করে খেলো। রূপকথার ঠোঁট কামড়ে কেমন যেন কাঁচুমাচু হয়ে তাকিয়ে রইল শিশিরের দিকে। অদ্ভুত ব্যক্তিত্ব ধারণ করে লোকটি। এক মুহূর্তের মধ্যে নিজের জন্য সামনের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়, আবার পর মুহূর্তেই নিজের ভালোবাসায় ভুলিয়ে দেয় সবকিছু। বলতে না চাইলে জোর করব না। না না, না বলার কিছু নেই। রূপকথা দ্রুত বলল। শিশির মুচকি হেসে রূপকথার চুলের ফাঁকে হাত বুলিয়ে দিল। রূপকথা বুঝল না এর মানে। সে ছোট করে ঢোক গিলে বলল, আসলে আমার এক ফ্রেন্ড সাদাব ওই গিফটটা আমাদের বিয়ে উপলক্ষে দিয়েছে। বিয়ে উপলক্ষে নাকি প্রপোজ করার উপলক্ষে? স্বাভাবিকভাবেই বলল শিশির। তবে রূপকথা চমকালো না। সে এমনই কিছু আশা করে রেখেছিল। রূপকথা দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না, ও সত্যিই বিয়ের উপলক্ষ করেই এটা গিফট করেছে। ছেলেদের একটা বৈশিষ্ট্য বলি শোনা, মাথায় রেখো। আমার মনে এক, মুখে অন্য এক। রূপকথা কিছু বুঝে উঠতে পারল না।
আবারও শিশিরের প্রতি থেকে সেই ভয়ঙ্কর আতঙ্ক খুঁজে পেল রূপকথা। সে কোনো উত্তর দিল না, শুধু একটা কথা জিজ্ঞেস করলো, তাহলে কি আংটিটা খুলে ফেলবো? মোটেও না সোনা, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তুমি আংটিটাকে যত্ন করে রাখো, ভালোবেসে দেওয়া উপহার। রূপকথা শিশিরের চোখে চোখ রাখলো এতক্ষণ পর। মাঝে মাঝে সে চিন্তা করে, হয়তো তার স্বামীর মাঝে দুটো আত্মা বসবাস করে। কখন কোন আত্মা কথা বলে বুঝে ওঠা দায়। রূপকথা ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। তার চুল দিয়ে পানি গড়িয়ে জামার পেছনটা ভিজিয়ে তুলেছে। হাতের টাওয়াল দিয়ে মাথাটা ভালো করে মুছে নিচ্ছে সে। রুমে প্রবেশ মাত্রই রূপকথার চোখ খাটের দিকে চলে গেল। শিশির উপুড় হয়ে শুয়ে আছে, হাতটা মুখের সামনে, চোখ বন্ধ। রূপকথা আনমনেই তার বাম হাতের মধ্যমা আঙ্গুল পরিহিত আংটিটির দিকে চাইল। পাশের আঙ্গুলেই শিশিরের পরিয়ে দেওয়া ডায়মন্ডের রিং। সাদাপের রিংটাকে খুলে ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছিল রূপকথার, কিন্তু সেটা করল না। কথা দিয়েছে সে সাদাবকে, আর শিশিরও বিষয়টি বুঝতে পেরেছে। রূপকথা এক মুহূর্তের জন্যেও শিশিরের চোখে নিজের জন্য অবিশ্বাসের ছিটে ফোঁটা দেখতে পারেনি। যা করেছে বা যে সব কথা সে বলেছে, সবই তার জেলাসির জন্য। স্বাভাবিক বিষয়, রূপকথাও যদি শিশিরের জায়গায় থাকতো তাহলে এমনটাই করতো হয়তো। এর থেকেও বেশি খারাপ কিছু ভাবতো। রূপকথা ছোট করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে ধীর পায়ে টাওয়ালটা হাতে নিয়ে এগিয়ে গেল শিশিরের দিকে। শিশিরের পাশে বসে একটু ইতস্ত করে সে শিশিরের চুলে হাত রাখল। রূপকথার হাতের ছোঁয়া পেতেই শিশির চোখটা বন্ধ করেই উল্টো হাতে রূপকথার কোমর জড়িয়ে নিচের বুকে টেনে নিল। তখনও তার চোখ বন্ধ। হঠাৎই আচমকা টানে রূপকথা হকচকিয়ে ওঠে। শিশির বিস্ফোরিত চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শিশির ঘুম জড়ানো ভারী কণ্ঠে বলে, আই লাভ ইয়োর হেয়ার স্মেল। এই গন্ধটা আমাকে অন্য কোথাও নিয়ে যায়। বলেই রূপকথার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। অন্যদিকে শিশিরের হাত রূপকথার সারা শরীর বিচরণ শুরু করেছে। রূপকথা শক্ত হয়ে শুয়ে রইল। তার স্বামী কখন কি করে সেটা বোঝার ক্ষমতা ওপরওয়ালা তাকে দিতে ভুলে গেছেন। রূপকথা নিজের চঞ্চল মনকে শান্ত করে শিশিরের দিকে তাকালো। শান্ত, কোমল, স্নিগ্ধ মুখটা চোখের সামনে আসলেই রূপকথার হৃদস্পন্দন বেড়ে ওঠে। এ জগতে কি এমন কোনো নারী আছে যে এমন একজন পুরুষের প্রেম পেয়ে তা ছাড়তে চাইবে? রূপকথা বিশ্বাস করতে কষ্ট হয়। সে মনে মনে সেই নারীকেই অভাগা বলেই আখ্যায়িত করল, যে নারী এমন ব্যক্তিত্ববান পুরুষকে ছেড়ে চলে গেছে। একটা কথা জিজ্ঞেস করব? হুম, করো। চোখ বন্ধ রেখেই জবাব দিল শিশির, আপনি কি আমার উপরে রাগ করেছেন আংটিটার জন্য? রূপকথা চাপা স্বরে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় সোনা? শিশির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। রূপকথার চোখে সেই হাসি সবসময় মর্মান্তিক লাগে। রূপকথা চুপসে গেল। ফুলে ওঠা ঠোঁটটা উল্টিয়ে মিনমিনে স্বরে বলে, আমার তো মনে হচ্ছে আপনি রাগ করেছেন। তাহলে তাই, রাগ করেছি। ঠোঁটের কোণে বাঁকা হাসিটা বজায় রেখেই বলল শিশির। রূপকথার ঠোঁট আরো উল্টিয়ে বলল, রাগ ভাঙতে হলে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধু আজকের রাতেও আমার অভদ্রতামি সহ্য করে নিতে হবে। শিশির কথা শেষ করতেই চোখ খুলে রূপকথার দিকে তাকালো। রূপকথার চুপসে থাকা মুখটা আবারও ফুলে উঠেছে। গাল দুটো লজ্জাতে লাল হয়ে যাচ্ছে। রূপকথা লজ্জায় মুখটা নিচু করে নিয়েই শিশির ঠোঁট কামড়ে রূপকথার চিবুক ধরে মুখটা উঁচু করে চোখে চোখ রেখে হাসি স্বরে বলে, এই শর্তে রাজি রাখলেই শুধুমাত্র আমার রাগ কমবে, তার আগে না। হুম। রূপকথা কোনো উত্তর দেয় না। উত্তর দেওয়ার মতো কোনো ভাষা সে খুঁজে পেল না। সে শুধু ফিসফিস করে বলল, আপনার এনার্জি বলিহারি কখনোই কমে না, মানুষ তো আপনি। আমিও সেটাই ভাবি মাঝে মধ্যে। বলেই রূপকথার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিল শিশির। রূপকথার শরীর থেকে ভেসে আসা সুবাসটা শিশিরের হৃৎপিণ্ডটাকে
ছটফট করিয়ে ছাড়ছে, তাকে বারংবার কাছে টানছে, বেশি, আরো বেশি। মন চোখ খুলে নিচের দিকে তাকালো। গলার স্বর শুনেই সে চিনতে পেরেছিল কণ্ঠের মালিক, তবে চোখ বন্ধরত অবস্থাতেই। সেই ধারণা বিশ্বাস করা একটু কষ্টকর হয়ে পড়েছিল মনের জন্য। তাই চোখ খুলে নিচে তাকিয়েছে সে, কিন্তু এখন যে চোখকেও বিশ্বাস করতে চাচ্ছে না তার মন মস্তিষ্ক। ভুল দেখছে সে। আর কতক্ষণ নিচে দাঁড় করিয়ে রাখবেন ম্যাডাম? নিচে সানজিদ ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছে, মুখে তার স্নিগ্ধ হাসি। মন নড়ে চড়ে উঠল। সে চোখ ডোলে আবারও নিচে তাকালো। না, সত্যি সত্যি সানজিদ দাঁড়িয়ে আছে। মন দৌড়ে ছাদ থেকে নেমে গেল, নিচে এসে সানজিদের মুখোমুখি দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে। সানজিদ এগিয়ে এসে তার দিকে। আর ইউ ওকে মন? আমি ঠিক আছি, কিন্তু আপনি? মনের চোখে বিস্ময় ফুটে উঠেছে। তোমাকে নিয়ে যেতে এসেছি। মানে? কফি শপের সবকিছুর আয়োজন জানার পর একটু রাগ হয়েছিল, কিন্তু পরে বুঝি তুমি সত্যিই ভালোবাসো আমায়। কিন্তু তাই বলে কি খালি হাতে তোমাকে চাইবো? সানজিদ খানের লেভেলের এত লো নয়, তাই কোনো কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম। অবশ্য ভাবি আর স্যারকে আমি পরেই সবটা ফোনে বলে দিয়েছিলাম। মন চুপ করে শুনছিল, আর তার চোখের বিস্মিত চাহনি আরো প্রকট হয়েছিল। লোকটা তাহলে সত্যি তাকে নিতে এসেছে? তবুও মনের বিশ্বাস হতে চাইল না। সে চেয়ে থেকে আমতা আমতা করে বলতে লাগলো, সত্যি বলছেন আপনি? মজা মজা করতেছেন না তো? আধা ঘন্টা ধরে নিচে দাঁড়িয়ে আছি তোমার সাথে মজা করব বলে। খেয়ে কাজ নেই তাই তো? সরো, শাশুড়ি মায়ের কাছে থেকে যেতে দাও। তার মেয়ের জন্য পাত্র এসেছে হাত চাইতে, তুমি বদ্ধ সময় নষ্ট করছো। বলেই মনের পাশ কাটিয়ে ওপরে চলে গেল। মন তখনও হাঁ করে দাঁড়িয়ে রইল সানজিদের দিকে তাকিয়ে। তাহলে সেদিন বিয়ের জন্য না বলে চলে গেলে কেন বাবা? মনের মা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার হাতে চায়ের কাপ কিছু মুহূর্তের জন্য কেঁপে উঠছিল। সানজিদ তার মুখোমুখি একটা চেয়ারে বসে আছে, তার মুখে সূক্ষ্ম হাসি। অন্যদিকে মন প্রবেশদ্বার লাগিয়ে তার সাথে সেটে দাঁড়িয়ে আছে। ঘরে এসি চালানোর পরেও সে ঘামছে, বারংবার ঢোক গিলছে। বুকের ভেতরে কেমন যেন করছে একটা ভয়। যদি মা রাজি না হয় বিয়ের জন্য? আসলে আপনার মেয়ের সাথে আমি কিছু ও মিসআন্ডারস্ট্যান্ডিং এ হয়েছিল, যা এখন ক্লিয়ার হয়ে গেছে। শাশুড়ি মায়ের তৈরি কফিতে চুমুক দিল। মুনের মা থমথমে মুখ নিয়ে মেঝের দিকে চেয়ে আছে। তিনি গভীর চিন্তায় মগ্ন। তিনি আজ সন্ধ্যায় যখন সানজিদকে ফুলের তোড়া নিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখেছিল তখন বেশ অবাক হয়েছিল, স্বাভাবিক। এখন তিনি কিছুটা হলেও ধাতস্থ হতে পেরেছে। আমার মেয়েকে তোমার মতো যোগ্য ছেলের হাতে তুলে দিতে কোনো সমস্যা নেই, তবে আমার মেয়ের কাছে জিজ্ঞেস করব, সে যদি হ্যাঁ বলে তাহলে আমার কোনো আপত্তি নেই। মুনের মা ভীষণ রকমের অমায়িক মানুষ। তিনি মুখে প্রাণবন্ত হাসি ফুটিয়ে সানজিদকে বলল। সানজিদ মাথা নাড়িয়ে সাই ও জানাল। মুনের মা মুনের দিকে তাকিয়ে ইশারায় কাছে ডাকলেন। মুন ধীর পায়ে এগিয়ে এসে মায়ের পাশে বসল। মুনের মা মেয়ের হাত ধরে জিজ্ঞেস করলেন, মা আমার, বিয়েটা করবি তো? মুন আর চোখে একবার মায়ের দিকে এবং একবার সামনে সানজিদের দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়াল। মেয়ের সম্মতি পেতেই মা বলে উঠলেন, আলহামদুলিল্লাহ বাবা, বিয়ের জন্য মেয়ে আমার রাজি। সানজিদ ঠোঁট কামড়ে মুনের দিকে চেয়ে রইল। মুনের ভীষণ লজ্জা লাগছে। সে মাথা তুলে সামনের ব্যক্তিটির দিকে এক মুহূর্তের জন্য তাকাতে পারল না। মুনের মা পাশ থেকে গেলেন রান্নাঘরে। মায়ের চলে যেতেই সানজিদ গাঢ় কণ্ঠে বলে উঠল, কংগ্রাচুলেশন মিসেস খান। আশা করি তোমার আমার পথ সুন্দর হবে। মুন চোখ তুলে চাইল। দুজনের দিকে চেয়ে রইল। গাঢ় দৃষ্টি। দুজনের মুখে তৃপ্তির হাসি। মুন প্রতি উত্তরে লাজুক ভঙ্গিতে বলে, আপনাকেও কংগ্রাচুলেশন মিস্টার খান, আমার বর হওয়ার জন্য।
শিশির ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। আজকের আবহাওয়া সত্যি অসাধারণ। ঠান্ডা বাতাস পুরো পরিবেশকে শীতল করে তুলছে। দূরে দাঁড়িয়ে থাকা গাছের ডালপালা হালকা হালকা দুলছে। হঠাৎ পিছন থেকে স্লাইডিং ডোরটা খোলার শব্দ কানে ভেসে আসলো শিশিরের কানে। শিশির ধোয়া ছেড়ে পিছনে ফিরে দাঁড়াল। রূপকথা কথা ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে দরজার সামনে। পরনে তার শিশিরের শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। দূর থেকে রূপকথার গলায় কামড়ের দাগগুলো স্পষ্ট ভেসে উঠছে। শিশির সেই দিকে চেয়ে মুচকি হাসে, তারপর হাত বাড়িয়ে দেয় রূপকথার দিকে। রূপকথা শিশিরের হাত ধরে বাচ্চাদের মতো করে ছোট ছোট পা ফেলে এগিয়ে আসে। শিশিরের কাছে এসে লেপ্টে যায় শিশিরের উলঙ্গ বুকের মাঝে। শিশির হাতের সিগারেটটা নিভিয়ে নিচে ফেলে দিল, তারপর রূপকথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে আসলে কেন? ঘুম ভেঙে গেছে তাই এসে। রূপকথা আধো আধোভাবে কথা বলতে বলতে থেমে গেল। শিশির রূপকথার মুখের দিকে চাইতে হেসে ফেলল। ঘুমিয়ে পড়েছে। বেচারির জন্য মায়া হলো এক মুহূর্তের জন্য। আজকে সারাদিন রূপকথার উপর দিয়ে ধকল গেছে, তার উপরে তাকে সামলিয়েছে পুরো সন্ধ্যা থেকে রাত অবধি। ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। শিশির কোলে তুলে নিল। রূপকথাকে কোলে নিতেই শিশির বুঝল, আসলেই রূপকথার ওজন অনেক কম। বাতাসে ফু দিলে উড়ে যাবে এমন। উচ্চতা হিসেবে ওজন আরও অনেক বেশি বাড়াতে হবে রূপকথার। শিশির ঘরে নিয়ে এসে খাটের উপর শুইয়ে দিল রূপকথাকে। ভারী গাঢ় ঘুমে তলিয়ে গেছে রূপকথা। শিশির কিছুক্ষণ তার মুখের পানে চেয়ে থেকে কপালে আলতো করে চুমু খেল, তারপর নিজেও শুয়ে পড়ল রূপকথার পাশে। পাশে শুতেই রূপকথা তাকে একদম বাচ্চাদের মতো জড়িয়ে নিল। শিশিরও তার রূপকথাকে জড়িয়ে তার কপালে পুনরায় আদর করে একটা দীর্ঘশ্বাস শ্বাস ছেড়ে চোখ বুজল। আজ শুক্রবার, ছুটির দিন। তাই রূপকথা শিশির দুজনেই বাড়িতে। তারা এখন বিছানায় ঘুমোচ্ছে। এতক্ষণে রূপকথা উঠে যায় শুক্রবার হলেও কিন্তু আজ তার ঘুম ভাঙছে না। রাতে দেরি করে ঘুম ফল। তাদের এমন কেউ নেই যে দেরি করে ঘুম থেকে উঠার কারণে রূপকথাকে শাসন করবে। তার শাশুড়ি মা অমন প্রকৃতির মানুষই নন। শিশির পিট পিট করে চোখ মেলে তাকাল। ঘুম ভাঙতেই নিজেকে হালকা ধাতস্থ হতে সময় দিল। কিছু সময়ের পর স্বাভাবিক হয়ে ঘুমন্ত রূপকথার দিকে তাকাল। রূপকথার চুলের ঘ্রাণ নাকে আসতেই তার মন আবার কোথাও হারিয়ে যেতে চাইল। শিশির তার বাম হাত দিয়ে রূপকথার চুলে বিলি কেটে দিতে লাগল। রূপকথাকে দেখলে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে, তার মাথায় হাত রাখতে হবে। রূপকথাও সেটা খুব পছন্দ করে। শিশিরের দুটো লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে মাথায় হাত বুলিয়ে দেওয়া আর আরেকটি হল ফিজিক্সের চার্ট। শিশির রূপকথার কোমর শক্ত করে জড়িয়ে চুলের মেয়েরই শ্যাম্পু করা সুবাসে নাক ডুবিয়ে দিল। এই গন্ধটা তার শরীরে একটা তরঙ্গ খেলে দেয়। গুড মর্নিং। রূপকথা কখন জেগে গেছে টের পায়নি শিশির। রূপকথার মুখে তাকিয়ে মুখের উপর চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে দীর্ঘ ঘন চুম্বন এঁকে বলল, গুড মর্নিং সোনা। ঘুম ভালো হয়েছে? অনেকক্ষণ অপেক্ষা করেও এর কোনো উত্তর পেল না শিশির, অর্থাৎ তার বউয়ের ঘুম অতটা ভালো হয়নি। শিশির জোর করে হেসে রূপকথার গলার কাছে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ইউ লুক সো বিউটিফুল। ইউ নো, সকাল সকাল মজা করা শুরু করবেন না। আমার দীর্ঘ বিশ্বাস আমাকে ভূতনির মতো লাগছে। এই অবস্থায় নিজেকে নিজে দেখলে অজ্ঞান্ত হব, এর কোনো ভুল নেই। এতক্ষণে রূপকথার ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেছে বললেই চলে। সে সোজাসুজি শিশিরের চোখে চোখ রেখে বলল কথাটা। রূপকথার কথা শুনে শিশির মুচকি হেসে বলে, মানুষ হও, পরী হও বা ভূতনি হও, সবই দিন শেষে আমার। তুমি আমার কাছ থেকে বিলং করো রূপকথা। ইউ বিলং টু মি। রূপকথা কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। কথাগুলো বলতে বলতে শিশিরের গলা ভারী হয়ে এসেছিল। শেষের দিকের বাক্যগুলোতে কিছু ছিল যা রূপকথার সারা শরীরের লোম খাড়া করে দিল। শিশিরের এই দাবি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। রূপকথার ভিতরের সত্তার সারাটুকু জুড়ে এই গম্ভীর প্রকৃতির মানুষের বসবাস, এই কথা রূপকথা ভালো করে জানত। আজ শিশির তা আবার প্রমাণ করে দিল।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নিচে আসলো। লিভিং রুমে আসতে শিশির আর রূপকথা দেখল বাড়ির কাজলোকরা প্রায় ছুটাছুটি লাগিয়ে দিয়েছে। তারা একবার এখান থেকে ওখানে করছে। আর অন্যদিকে শারমিন আহসান মুখে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে আছে। শিশির আর রূপকথা যে তার সামনে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। দুজনকে দেখেছে কি না সন্দেহ। শিশির আর রূপকথা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে এগিয়ে গেল শারমিন আহসানের কাছে। দুজন দুই পাশে বসল। রূপকথা শাশুড়ি মাকে চিন্তিত দেখে নিজেও চিন্তায় পড়ে গেল। ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? শিশির তালে তাল মিলিয়ে জিজ্ঞেস করল। শারমিন আহসান দুজনের দিকে ধীরে ধীরে চোখ বুলিয়ে আবারও একই ভঙ্গিতে বসে আস্তে করে বলল, তোদের খালামণি আসছে আজ। খালামণি? শিশির চেঁচিয়ে উঠে দাঁড়াল। রূপকথা বুঝল না এমন প্রতিক্রিয়া হওয়ার কারণ। হ্যাঁ, তোর খালামণি। কিন্তু কেন মা? আমি করে বলবো? আসতে চেয়েছে না তো করতে পারি না? হ্যাঁ, আসতে বারণ করতে পারো না, কিন্তু অন্যের সংসারে নাক ঢুকানো বন্ধ করতে বলতে তো পারো। শারমিন আহসান ছেলের কথা শুনে করুণ দৃষ্টিতে তাকাল। সে পারে না। তার ছোট বোন তার কথা শোনে না। শিশির চোয়াল শক্ত করে পরপর দুটো গালি আওড়ে বলে, ছুটির বাস। খালামণি, আসলে কি সমস্যা? নিজ স্টাডি রুমে বসে বিজনেসের ফাইলপত্র দেখছিল শিশির। তার কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ রূপকথার কণ্ঠে প্রশ্ন ভেসে আসতে শিশির দরজার দিকে তাকায়। রূপকথা কালো মগে কফি নিয়ে এসে দাঁড়িয়েছে। তার মুখে চাপা উত্তেজনা। শিশির হাতের কলমটা সাইডে রেখে দিল। রূপকথা এগিয়ে আসছে। সমস্যা আছে অনেক। রূপকথার হাত থেকে কফির মগটা নিয়ে কফির দিকে তাকিয়ে বলল শিশির। যেমন? কফি কে বানিয়েছে? শিশির পাল্টা প্রশ্ন করতেই রূপকথা মুখ ফুলিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, মা বানিয়েছেন। যাক, বাঁচলাম। রূপকথা চোখগুলো ছোট করে রাগান্বিত চোখে তাকালো শিশিরের দিকে। শিশির সেই দৃষ্টি উপেক্ষা করে রূপকথার হাত ধরে নিজের কোলে বসালো একটা টানে। রূপকথা প্রথমে উঠার জন্য নড়াচড়া করলেও পড়ে যেয়ে থেমে গেল। শিশির কফিতে একবার চুমুক দিয়ে মগটি টেবিলের উপর রেখে রূপকথার কোমর জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে গাঢ় কণ্ঠে বলল, তুমি সামনে থাকলে কোনো সমস্যা লাগে না সোনা। রূপকথা নিজেকে শাড়ির আঁচল ঠিক করে বরের মুখটা উঁচু করল। লোকটার দিকে তাকালে আর রাগ করা যায় না। রূপকথা দমে গেল। সে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, উফ, আপনি আমাকে এত জ্বালাচ্ছেন কেন? ঠিক করে বলেন খালামণি, আসলে কি সমস্যা? খালামণি আসাতে কোনো সমস্যা নেই সোনা, কিন্তু তার স্বভাবে সমস্যা। মানে? রূপকথা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। মানে, খালামণির সবকিছুতে খুঁত ধরার বাজে অভ্যাস আছে। অভ্যাসটা ধীরে ধীরে তার স্বভাবে পরিণত হয়েছে। শিশির থামল। রূপকথার দিকে তাকাল। রূপকথার চোখে মুখে আতঙ্কের চাপ। বেচারি ভয় পাচ্ছে। শিশির রূপকথার চিবুকে হাত রেখে নিচু হয়ে আসা মুখখানিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর আমি আরশিয়ান আহসান শিশির পছন্দ করি না কেউ আমার সম্পত্তির মধ্যে ঢুকে নিজের নাক ঢুকাবে। সামটাইম আই ক্যান বি আ ভিলেন, ইউ নো। রূপকথা শিশিরের চোখে চোখ রাখল। লোকটা তাকে আশ্বস্ত করছে। কিভাবে বুঝে যায় সবসময় তার মনের মাঝে কি চলছে? রূপকথা কিছুক্ষণ ভেবে বলল, আপনাকে ভিলেন হতে হবে না। সবসময় নিজের রাগ প্রকাশ করলে চলে না। তিনি আপনার খালা, গুরুজন মানুষ, তার অপমান হবে এমন কোনো কাজই আমরা করতে পারব না। তুমি হয়তো পারবে না, বাট আমি পারব। আমার রূপকথাকে কেউ কিছু বললে আমি সহ্য করব না। মনে রেখো। রূপকথা চুপ করে গেল। শিশিরের কণ্ঠস্বর একদম ভারী এবং শীতল। রূপকথার শরীরে কাটা দিয়ে গেল প্রত্যেকটা কথা। শিশিরের চোখে মুখে তার পসেসিভনেস ফুটে উঠছে। শিশির বিন্দু মাত্র তার অনুভূতিগুলোকে আড়াল করতে চাচ্ছে না। রূপকথা ধীরে ধীরে শিশির কঠিন চাহনি হয়ে থাকা মুখটিকে ডান হাত দিয়ে স্পর্শ করে চোখে চোখ রেখে বলল, আমাকে একটা কথার উত্তর দিবেন? কি? আমি যদি কোনোভাবে হারিয়ে যাই তখন আপনি কি করবেন?
রূপকথার এই প্রশ্ন শিশিরকে ভিতর থেকে নাড়িয়ে দিল। রূপকথা তা খুব ভালো করে বুঝল। শিশিরের চোখ জ্বলজ্বল করে ওঠে। রূপকথা নরম করে হেসে ইশারায় উত্তর দেওয়ার জন্য বলে, আমার জীবনে তোমার আগমন ঠিক হিম শীতল আবহাওয়ায় কৃষ্ণচূড়া ফুলের মতো অভাবনীয়। আমার জীবন একমাত্র সত্য তুমি। তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি তুমিময় নেশায় আসক্ত। রূপকথা, তুমি শুধু আমার। রূপকথা, শুধুই আমার। শিশির থামে। রূপকথার কানের কাছে মুখ নিয়ে যে অসহায় কণ্ঠে বলে, তুমি হারিয়ে গেলে আমার জীবন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। রূপকথা, তুমি ছাড়া আমি নিঃস্ব। আমি বাঁচতে পারব না। এই মুখ না দেখতে পারলে আমি শেষ হয়ে যাব। রূপকথা, চুপ করুন। রূপকথা চেঁচিয়ে উঠল। শিশির রূপকথার গলায় মুখ ডুবিয়ে দিল। রূপকথা শিশিরকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, দয়া করুন, ওমন কথা আর বলবেন না। তাহলে তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। শিশির রূপকথার কোমর আবার শক্ত করে জড়িয়ে নিল। রূপকথা শিশিরের ললাটে আলতো করে ঠোঁট স্পর্শ করে কাঁপানিত্য কণ্ঠে বলল, কখনো যাব না। সন্ধ্যাবেলা বাড়ির লিভিং রুমে বসে আছে শারমিন আহসান, শিশির আর রূপকথা। রূপকথা আর শারমিন আহসানের মুখে একটা আতঙ্ক লেগে রয়েছে আর শিশিরের মুখে বিরক্তির ছায়া স্পষ্ট। তারা অপেক্ষা করছে শিশিরের খালামণি লামিয়া ইসলামের জন্য। তিনি এখনো আহসান বাড়িতে তার হঠাৎ আসার কারণ রূপকথা। বিয়েতে যেহেতু তিনি আসতে পারেননি তাই সে নতুন বউকে দেখতে এখন আসছেন। রূপকথা বেশ চিন্তায় আছে। শিশির যেহেতু বলেছে তার খালামণি অন্যের দোষ ধরতে ভীষণ ভালোবাসেন, তাহলে তো তার সম্মান গেল। একটা বাড়ির বউ হিসেবে তার সবচেয়ে বড় দায়িত্ব বাড়ির লোকদের জন্য ভালো মন্দ রেঁধে খাওয়ানো, কিন্তু রূপকথা তো খুন্তিই ধরতে পারে না। সে রান্না কি করবে? তার মানে প্রথমেই শিশিরের খালামণি তাকে ক্লিন বোল্ড করতে চলেছে। রূপকথা মনে মনে যত দোয়া আছে সব পড়ে ফেলছে। আজ তাকে একমাত্র খোদাই বাঁচাতে পারে। দরজার বেল বেজে উঠল। সাথে সাথে শারমিন আহসানের হৃদযন্ত্রটা দূরত্ব বেজে উঠল। সে ছোট করে ঢোক গিলে ছেলের পানে চাই। শিশির, বাবা তোর খালা এসে পড়েছে নিশ্চয়ই। প্লিজ নিজেকে কন্ট্রোল করিস একটু। প্লিজ বাবু। মায়ের আকুতি মিনতি আদৌ ছেলের কানে গেছে কিনা সন্দেহ। সে চোয়াল শক্ত করে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। তিনজনে মিলে এগিয়ে গেল বাড়ির প্রবেশদ্বারের কাছে। শারমিন আহসান লম্বা করে শ্বাস নিয়ে দরজাটা খুলে দিল। দরজার সামনে শিশিরের খালামণি অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইনি হয়তো দুর্ভিক্ষে ভোগা একজন রোগী হতে পারে। রূপকথা কিছুক্ষণ শিশিরের খালার মনির দিকে চেয়ে ভাবল, ইনি তো দেখছি আমার থেকেও চিকন। রূপকথা ভাবনাগুলো দূর করে খালা মনিকে সালাম জানাল। শারমিন আহসান পাশ থেকে ছেলেকে ইশারা করে সালাম জানাতে বলল। শিশির একটা দীর্ঘশ্বাস ছেড়ে সালাম জানাল। শিশিরের খালা মনি রূপকথাকে খেয়াল করল কিনা সন্দেহ, তবে শিশিরকে দেখে তার গম্ভীর মুখটা আপ্লুত হয়ে ভরে উঠল আনন্দে। তিনি শিশিরের দিকে এগিয়ে এসে শিশিরের দুই গাল হাত দিয়ে চেপে ধরে বলে, আমার ছেলে শিশির, কতদিন পর তোকে দেখছি। আহা কি সুন্দর আমার ছেলেটা। কেমন আছিস বাবা? জি, একটু আগ পর্যন্ত ভালো ছিলাম, এখন মেজাজ গরম হচ্ছে। শিশির উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে শারমিন আহসান আর রূপকথা চোখ মুখ কুঁচকে একে অপরের দিকে চাইল। খালা মনি ভ্রু কুঁচকে তাকালো আর জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? মেজাজ গরম হচ্ছে কেন? ওই তুই ওর কথা ছাড়ত, এই দিকে আয়। শারমিন আহসান শেষ মুহূর্তে খালামণিকে শিশিরের কাছ থেকে সরিয়ে আনল। রূপকথার সামনে দাঁড় করিয়ে শারমিন আহসান পরিচয় করে দিয়ে বললেন, আমার ছেলে বউ রূপকথা। খালামণি রূপকথাকে উপর থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে বললেন, হুম, বৌমা তো দেখতে সুন্দর, কিন্তু গুণ কি কি আছে শুনি। আমার শিশিরের পাশে দাঁড়ানোর যোগ্য কি এই মেয়ে? রূপকথা ঢোক গিলল। আসলেই তো, তার কি গুণ আছে? ছোটবেলা থেকে শুধু শুনে এসেছে সে দেখতে অপরূপ সুন্দরী, এছাড়া তার আর কি বা গুণ আছে?
হ্যাঁ, পড়াশোনায় ভালো একটু, তবে শিশির তো তার থেকেও ভালো। শিশিরের পাশে আদৌ তাকে মানায় তো? রূপকথা চুপ করে দাঁড়িয়ে রইল। সে কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। শারমিন আহসান বৌমার পাশে এসে দাঁড়ালেন। ছোট বোনের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বিষাদগ্রস্ত কণ্ঠে বললেন, থামবি তুই? আসতে পারলি না, শুরু হয়ে গেছে তোর উল্টো পাল্টা আচরণ। উফ, আপু, আমি আবার কি উল্টা পাল্টা আচরণ করলাম শুনি? আমি বলছি, তুমি কি উল্টা পাল্টা আচরণ করেছ? হঠাৎই খালামণির কথার মাঝে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে উঠল। খালামণি পিছনে ফিরে তাকালেন। শিশিরের চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখ লাল। সে এগিয়ে আসছে, রূপকথার পাশে দাঁড়াল। শারমিন আহসানের দিকে তাকিয়ে শিশির বলল, আই অ্যাম সরি মা, বাট আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ অ্যানিমোর। বলে চোখ নামিয়ে আনল রূপকথার দিকে। রূপকথার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শিশির সযত্নে রূপকথার চোখ মুছিয়ে দিয়ে খালামণির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। খালামণির চেহারায় হঠাৎ একটা আতঙ্কের ছায়া বোঝা গেল। সে ঢোক গিলে চেয়ে রইল শিশিরের দিকে। তোমার উল্টাপাল্টা আচরণ সম্পর্কে জানতে চাও তাই না খালামণি? আমি বলছি, আমার বউয়ের চোখে জল আনা তোমার উল্টা পাল্টা আচরণের মধ্যে অন্যতম। আর তুমি কি আমার বউ আমার যোগ্য কিনা তা যাচাই করার? শিশিরের কণ্ঠস্বর কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। খালামণি শিশির দিকে এগিয়ে এসে তিরিক্ষি মেজাজে বললেন, শিশির, নিজের খালামণির সঙ্গে কেউ এমনভাবে কথা বলে? আমি তোমার খালা, মায়ের পরই আমার স্থান, সম্মানের সাথে কথা বলো। সম্মান? সিরিয়াসলি খালামণি? আমার বউয়ের চোখে যার জল আসছে, আমি তাকে কিভাবে সম্মান করব শুনি? এন্ড ইউ নো, অন্যের ব্যাপারে যে মানুষগুলো অনুমতি ছাড়া নিজের নাক ঢুকায় তাদের আমার বিন্দু মাত্র সহ্য হয় না, সম্মান তো দূরের কথা। শিশিরের কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো নিস্তব্ধ চেয়ে গেল আহসান মঞ্জিলে। কেমন দম বন্ধ করা পরিবেশ। লামিয়া ইসলাম শিশিরের পানে জল জল চোখে চেয়ে আছে। দেখেছিস আপু, তোর ছেলে একটা মেয়ের জন্য নিজের খালার সঙ্গে কেমন আচরণ করছে? খালামণি শিশিরের দিক থেকে চোখ না সরিয়েই বললেন, সঠিকই তো বলেছে আমার ছেলে। আই অ্যাম ফিলিং সো প্রাউড যে শিশির আমার ছেলে। শারমিন আহসানের এই বাক্য লামিয়া ইসলামকে পুরো নাড়িয়ে দিল ভিতর থেকে। সে অবাক দৃষ্টিতে নিজের বড় বোনের দিকে তাকাল। শারমিন আহসান ততক্ষণে ছেলের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রূপকথা ঠোঁট কামড়ে সবকিছু দেখছিল আর মনে মনে ভাবছিল, মিটু, আপনি আমার স্বামী, এর থেকে বড় গর্বের বিষয় আর কিছু হয় না আমার জন্য। আপু, একটা মেয়ের জন্য তোরা আমার সাথে এমন আচরণ করবি? ওই মেয়ে তোদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমার থেকে? অফকোর্স খালামণি, রূপকথা ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইউ। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট ম্যাটার ফর মি। এন্ড আমার বউয়ের নাম রূপকথা, সো কল্ড হার উইথ হার নেম। এন্ড রেসপেক্টফুলি। শিশির তার কণ্ঠ দৃঢ় করে লামিয়া ইসলামের চোখে চোখ রেখে বলল কথাগুলো। লামিয়া ইসলামের চোখে বিস্ফারিত হয়ে ফেটে পড়ার মতো উপক্রম হল। সে একবার রাগান্বিত চোখে রূপকথার দিকে তাকাল। রূপকথা অশ্রু নয়নে সেই দৃষ্টিতে চোখাচোখি হতেই কুঁচকে গেল। শিশির একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথা পাশে দাঁড়িয়ে ওর হাত শক্ত ধরে বজ্রকণ্ঠে সামনে দাঁড়িয়ে থাকা লামিয়া ইসলামকে বলল, সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয় খালামণি, কিন্তু তুমি তার যোগ্য নও। মা। শারমিন আহসান ছেলের দিকে ফিরে তাকালেন। খালামণি যতদিন এই বাড়িতে আছে ততদিন যেন তার যত্নে কোনো ত্রুটি না, তবে আমার বা আমার বউয়ের কাছ থেকে যেন সে কোনো রকমের সম্মানের না করে। বলে রূপকথার হাত ধরে উপরে চলে গেল। দুই বোন তখন বাকরুদ্ধ অবস্থা দাঁড়িয়ে রয়েছে একে অপরের মুখোমুখি হয়ে। পরস্পরের চোখাচোখি হতেই লামিয়া ইসলাম নিজের বড় বোনের চোখ একরাশ ঘৃণা আর অতৃপ্তির চাহনি খুঁজে পেল, যা তাকে কোনো রকম কথা বলতে বাধা দিল। ঘরে প্রবেশ করতেই শিশির রূপকথাকে খাটে ছুঁড়ে ফেলল। এই আকস্মিক আচরণে রূপকথা স্তব্ধ হয়ে কিছুক্ষণ শিশিরের দিকে তাকিয়ে রইল। শিশির এমন ব্যবহার তার সাথে আগে কখনো করেনি। তার সারা শরীর লালচে হয়ে পড়েছে, চোখে আগুনের শৈল।
শিশির চোয়াল শক্ত করে তার চুলের ফাঁকে আঙ্গুলগুলো প্রসারিত করে রূপকথার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, রূপকথা, আমি তোমাকে কতবার বলেছি নিজের জন্য কথা বলবে, অপমান সহ্য করবে না, তারপরও বেহায়ার মতো ওখানে দাঁড়িয়ে খালামণির কথা শুনছিলে। ইউনো আমাকে রাগিয়ে তোলার জন্য দিস ইজ ইনাফ। রূপকথা মুহূর্তেই কেঁপে উঠল। শিশিরকে সে সম্মান করে, তবে কখনো যে ভয়ের মতো অনুষ্ঠিত তার মধ্যে বাসা বাঁধবে রূপকথা বুঝতে পারেনি। প্রত্যেকটা অঙ্গে শিহরণ বয়ে যাচ্ছে তার। ভীতসন্ত্রস্ত চোখে তাকিয়ে থাকা ছাড়া রূপকথা আর কোনো প্রতিক্রিয়ার প্রকাশ করতে পারল না শিশিরের প্রতি। শিশির দীর্ঘ শ্বাস ছেড়ে রূপকথার সামনে হাঁটু গেড়ে বসল। রূপকথা পাথরের মূর্তির মতো বসে আছে। শিশির তার দৃষ্টির দিকে চেয়ে রূপকথার হাত দুই হাতে তুলে নিল। আই অ্যাম সরি। তোমার সাথে আমার এমন ব্যবহার করা উচিত ছিল না। আই অ্যাম সরি মাই লাভ। শিশির রূপকথার চোখের দিকে তাকায়। সাহিত্যিকরা বলে চোখের চাহনি যে কোনো ভাষা থেকে বেশি শক্তিশালী। ভাষায় অনেকভাবে মিথ্যা বলা যায়, চাইলে নিজের অনুভূতিকে মিথ্যা করে দিতে পারে, কিন্তু চোখ পারে না। চোখ পারে না লুকোচুরি খেলতে, তারা স্পষ্টবাদী। রূপকথার চোখেও আজ স্পষ্টভাবে নিজের জন্য ভয় কাজ করতে দেখল শিশির। আই অ্যাম সরি, বাট তুমি জানো তোমাকে কেউ কিছু বললে আমি কতটা পসেসিভ হয়ে উঠি সেটা আমার নিজের ঠিক খেয়াল থাকে। রূপকথা তখনও কোনো উত্তর দিল না। সে চুপ করে বসে রইল শিশিরের দিকে চেয়ে। শিশির উঠে দাঁড়াল, রূপকথা কাছ থেকে সরে এসে ঘরের টেবিলের সামনে দাঁড়াল। টি টেবিলের উপর কাচে দুটো গ্লাস রাখা, সেখান থেকে একটা তুলে নিল হাতে। রূপকথার দিকে ফিরে চোয়াল শক্ত করে কাচের গ্লাসে জোর লাগাল। দেখতে দেখতে কাচের গ্লাসটি শিশিরের হাতের মাঝে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। রূপকথা কাচ ভাঙার আওয়াজে চমকে শিশিরের দিকে ফিরে তাকায়। হাত রক্তাক্ত দেখতেই রূপকথার হৃদযন্ত্রটা কেঁপে উঠল। সে কোনো কিছু না ভেবে ছুটে গেল শিশিরের কাছে। হাতের মধ্যে কাচ ঢুকে গেছে। রূপকথা আতঙ্ক অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? না, রাগের বহিঃপ্রকাশ করলাম শুধুমাত্র। আজকে আবহাওয়া হঠাৎই খারাপ হয়ে উঠেছে। শান্ত পরিবেশ কেমন অশান্ত ভঙ্গিতে তাণ্ডব লীলা চালাচ্ছে বাইরে। আচ্ছা, প্রকৃতি কি মানুষের মন পড়তে পারে? সত্যি পারে? হয়তো, না হলে তারা কাঁদে কেন? কারো কষ্টে, আবার কারো বিদায় বেলাতে। রূপকথার দাদি বলেছিল, যে বা যারা প্রকৃতিকে আপন করে নিতে পারে, প্রকৃতির সঙ্গে মিশে যায়, প্রকৃতিও তাকে নিজের করে নেই, ঠিক তার মায়ের মতো। এই জন্যই হয়তো তার বিদায়ের সময় পুরো প্রকৃতি কাঙাল হয়ে উঠেছিল, নিজের একজনকে হারিয়ে ফেলার শোকে। পৃথিবীতে রূপকথার মায়ের মতো এমন ব্যক্তি খুব কমই আসে। রূপকথা শিশিরের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে। হাত কেটে রক্ত বেরোচ্ছে, তাতে শিশিরের বিন্দু মাত্র ভ্রু খেয়ে পাছে বলে মনে হচ্ছে না। জানালায় বারংবার আওয়াজ হচ্ছে। রূপকথা শিশিরের হাতটা কাপা হস্তে ধরল। নিজের দিকে টেনে নিতে মুহূর্তের জন্য চোখ কুঁচকে আসল তার। কি বিভৎস! এই দিকে আসুন, বলে শিশিরকে সোফার কাছে নিয়ে গেল। রূপকথার হাত কাঁপছে। স্বামীর হাতের রক্ত যেন তার শরীরের শিহরণ বয়ে দিচ্ছে। সে জ্বলজ্বল চোখে শিশিরের দিকে তাকিয়ে বলে, এখানে বসুন, আমি আপনার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। লাগবে না রূপকথা, আমি ঠিক আছি। শিশির এগিয়ে আসলো একদম। রূপকথার চোখের জল মুছে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। নিজের ক্ষতসৃষ্ট স্থানে নজর দিয়ে শিশির মুচকি হেসে বলল, এর থেকেও ভয়ঙ্কর ক্ষত আমার জীবনে আছে সোনা। এর জন্য এত চিন্তা করো না, আমি নিজে ব্যান্ডেজ করে নিব। কিন্তু আপনার হাতে তো কাচ ঢুকে গেছে, আপনি একা পারবেন না। আমি পারব, টেনশন নিও না, বলে রূপকথাকে এক প্রকার জোর করিয়ে সোফায় বসাল। হাতের রক্ত হাত বেয়ে মেঝেতে পড়েছে। রূপকথার করুণ দৃষ্টিতে সেই দিকে চেয়ে রইল। শিশির গেল ব্যান্ডেজ করার সরঞ্জাম আনতে। শিশির প্রথমে কোনোভাবে নিজের হাত থেকে কাচের টুকরোটা বের করে আনল। কাচের টুকরোটা বের করতেই অঝরে রক্ত পড়া আবার শুরু হল। রূপকথা শিশিরের পাশেই বসেছিল। সেই দৃশ্য চোখের সামনে ফুটে উঠতেই রূপকথা অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, আমি তোমাকে বারণ করেছিলাম দেখতে।
আমি জানি তুমি এই দৃশ্য সহ্য করতে পারবে না। শিশির রূপকথার দিকে আড়চোখে তাকিয়ে কঠিন কণ্ঠে কথাগুলো বলল। রূপকথা ততক্ষণে 2 হাত চোখের সামনে চাপা দিয়েছে। শিশিরের কণ্ঠে রূপকথা ধীরে ধীরে চোখ থেকে হাত সরিয়ে বাচ্চাদের মতো করে তাকিয়ে থেকে বলল, কত রক্ত বেরোচ্ছে, আপনি দেখুন। ভয় তো যে কারো লাগবে। আপনি তাড়াতাড়ি ব্যান্ডেজ করুন। কার কি হয়েছে? রূপকথা কথা শেষ করতেই হঠাৎ দরজার কাছ থেকে শারমিন আহসানের কণ্ঠস্বর ভেসে আসল। রূপকথা আর শিশির দুজনে একসঙ্গে দরজার দিকে তাকাল। ঘরের দরজা খোলায় ছিল, সেখানে কখন শারমিন আহসান এসে দাঁড়িয়েছে তারা খেয়াল করেনি। শারমিন আহসানের কপালে ভাঁজ। তিনি দ্রুত এগিয়ে আসলেন ছেলের কাছে। ওমা, কাটল কিভাবে? তিনি প্রায় চেঁচিয়ে উঠে ছেলের হাত ধরলেন। কি হলো বল, কিভাবে কাটল? ছেলের পাশে বসতে বসতে তিনি চিন্তিত স্বরে আবারও একই প্রশ্ন করলেন। শিশির লম্বা একটা শনিতে বলল তার মাকে। শারমিন আহসানকে হয়তো পুরো কথা বলতে চাচ্ছিল না শিশির, এই জন্যই সে মায়ের চোখের দিকে না তাকিয়েই বলল, কিছু না মা। হঠাৎ করে কাচের গ্লাসটা ভেঙে গেল, সেটার থেকে এই ক্ষত। শারমিন আহসান ছেলেকে আদৌ বিশ্বাস করলেন কিনা সন্দেহ, তবুও সে বেশি কথা বাড়াল না। চুপ করে ছেলের হাত সযত্নে নিজের কোলের উপর রেখে তাতে ব্যান্ডেজ করতে শুরু করল। রূপকথা পাশে বসে মনোযোগ দিয়ে খেয়াল করল তার শাশুড়ি মা কিভাবে ব্যান্ডেজ করছে। সত্যি কথা বলতে সে নিজে জানে না ব্যান্ডেজ কিভাবে করতে হয়। তাই শিশির যখন তাকে ব্যান্ডেজ করতে বারণ করল তখন সে জোর দিয়ে তা খণ্ডন করতে পারল না। এখন সে মনোযোগ দিয়ে যথাযথভাবে ব্যান্ডেজ কিভাবে করতে হয় সেটা শিখছে। যতটা মনে তাকে এই আর কি। শিশিরের হাতের ব্যান্ডেজ করা শেষ হল সবেমাত্র। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির কারণে পরিবেশটা হঠাৎ করে ঠান্ডা হয়ে উঠেছে। শারমিন আহসান ব্যান্ডেজ করা শেষ করেই একটা বলল দুজনকে, তোদের একটা কথা বলতে এসেছিলাম। তোদের খালামণি বেরিয়ে গেছে। ভালো হয়েছে, না হলে আমি নিজেই করে দিতাম। রূপকথা নিজের মধ্যে থেকে অবাকসূচক অনুভূতিও বের করার সময় পেল না, তার আগেই বজ্র কণ্ঠে তার স্বামী চোয়াল শক্ত করে কথাগুলো বলল। রূপকথা ভ্রু কুঁচকে শিশিরের দিকে তাকাল, তবে কিছু বলার সাহস পেল না। যার জন্য একটু আগে এত কিছু হয়ে গেল, তাদের সম্পর্কের শক্ত স্তম্ভটা একটু হলে যার জন্য নড়ে যাচ্ছিল, যার জন্য তার স্বামী প্রথমবারের মতো তাকে এক প্রকার গলা উঁচু করে কথা বলল, তার হয় কথা বলা এক প্রকার বোকামি। এই ধরনের বোকামি করার মতো এতটাও অবুঝ রূপকথা নয়। সে একটি দীর্ঘ শ্বাস ছেড়ে পাশে দাঁড়িয়ে রইল। যা হওয়ার হয়ে গেছে, এখন আর রাগ করে থাকিস না বাবা। দুজন নিচে আয়, আমি ডিনার সার্ভ করতে বলেছি সোফিয়াকে। বলে ছেলের চুলে হাত বুলিয়ে দিলেন শারমিন আহসান। হুম, আসছি। শারমিন আহসান উঠে দাঁড়ালেন। রূপকথার কাছে এসে তার মাথায় হাত রাখল। কিছুক্ষণ কোনো কথা বলল না কেউ। একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শারমিন আহসান নম্র স্বরে বলল, আই অ্যাম সরি মা। আজকে যা হলো তা মনে নিস না। আপনি এসব কি বলছেন মা? আমি মনে কেন নিতে যাব? আমি বুঝেছি, আপনি কষ্ট পাবেন না। রূপকথা কথাগুলো বলেই শারমিন আহসানকে জড়িয়ে ধরল। শারমিন আহসান রূপকথার জন্য আরেকটি আশ্রয়ের জায়গায়। শারমিন আহসান তার জীবনে আসার পর থেকে কখনো মায়ের কষ্টটা আগের মতো অনুভব করতে হয়নি তার। আগলে রেখেছে নিজের মেয়ের মতো। শিশিরকে যতটা ভালোবাসে ঠিক ততটাই রূপকথাকে ভালোবাসা দিয়েছে। সেই মানুষটি ক্ষমা চাইল, এই কথা ভাবতেই রূপকথার হৃৎপিণ্ড কেঁপে উঠল। যেখানে কি না তার কোনো দোষী নেই। শারমিন আহসান চলে গেছেন একটু আগে। ঘরে শীতল পরিবেশ। বাইরে বৃষ্টি প্রতিনিয়ত বেড়েই চলছে। রূপকথা আর শিশির দুজনেই চুপ করে আছে। রূপকথা কিছু জিজ্ঞেস করবে কিন্তু ইতস্তত কাজ করছে তার মধ্যে। শিশির সোফায় আগের মতোই বসে আছে। রূপকথা তার সামনে দাঁড়ানো। কিছু বলবে? হঠাৎ শিশির রূপকথার হাত চেপে ধরল। ধরে মাটির দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করল শিশির। রূপকথা প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে নিজেকে সামলিয়ে বলল, এখন হাতের ব্যথা কেমন আছে আপনার?
শিশির উঠে দাঁড়াল। রূপকথার কোমর জড়িয়ে ধরল শক্ত করে। সে রূপকথার ঘাড়ের কাছে মুখ নিয়ে তাতে আস্তে করে চুমু খেল। রূপকথা খপ করে শিশিরের শার্ট খামচে ধরল। শিশিরের কাছ থেকে এমন প্রতিক্রিয়া সে আশা করেনি। শিশির কাঁধে মাথা রেখে গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত স্বরে বলল, এখন আগের থেকে ভালো শোনা। চিন্তা করতে হবে না। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? না, আমি কখনোই তোমার উপর রাগ করেছিলাম না সোনা। এর আগে যেটা হলো সেটা আমি নিজের উপর রাগ করেই করেছি। আর এমনটা করবেন না। বুঝেছেন আপনি? আর এমনটা করবেন। রাগ হলে দরকার পড়লে আমাকে থাপ্পড় মারবেন, কিন্তু নিজের ক্ষতি করবেন না। শিশির সোজা হয়ে দাঁড়াল। ভ্রু জোড়া কুঁচকে এসেছে তার। রূপকথার দিকে তাকাতে দেখল সে কাঁদছে, নিঃশব্দের কান্না। শিশির মুচকি এসে রূপকথার চোখের জল মুছে দিয়ে হাসকি স্বরে বলল, এই চোখের জল দেখলে রাগ এমনিতেও কমে যাবে, থাপ্পড় মারার আর প্রয়োজনই পড়বে না। আর আই অ্যাম আ গুড হাজবেন্ড। থাপ্পড় মারতে বলে আমাকে শয়তান বানিয়ে দিও না সোনা। রূপকথা শিশিরের বলার কায়দা দেখে হেসে ফেলল। শিশির তাকে আবারও নিজের সঙ্গে জড়িয়ে ধরল। তবে সে রূপকথার মতো হাসতে পারল না। আজ কেমন যেন লাগছে তার। মনে হচ্ছে সামনে কিছু হতে চলেছে। এমন অনুভূতি ঠিক 5 বছর আগে একবার হয়েছিল, আর তখন সে তার জীবনের সবচেয়ে মূল্যবান একজন হারিয়েছিল। আবার কি তেমন কিছু হতে চলেছে? সকালবেলা। আজ রূপকথার ভার্সিটিতে রয়েছে। বিয়ের পর থেকেই ক্লাসে তার উপস্থিতি অনেকটাই কমে গেছে। এর ফল যে তার সিজিপিএতে পড়তে চলেছে সেটা সে ভালো করে বুঝছে। তার উপর সামনে মিড পরীক্ষা। অর্থনীতি ডিপার্টমেন্টের ছাত্রী হয়ে সে কিভাবে এত পড়াশোনায় গাফিলতি করছে সেটাই বুঝে উঠতে পারছে না। অর্থনীতিতে নাম্বার তোলা যে কতটা কষ্টের সেটা শুধু এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাই জানে। আজ ব্রেকফাস্ট করার সময় শিশির জানালো সে রূপকথাকে নিজে ড্রপ করে দিয়ে আসবে। রূপকথা প্রথমে কিঞ্চিত আপত্তি জানালেও শারমিন আহসান আর শিশিরের জেদের সামনে তার আপত্তি আর টিকল না। ব্রেকফাস্ট শেষ করে দুজনে একসাথে শারমিন আহসানের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। রূপকথার ভার্সিটি শিশিরের কোম্পানির বিপরীতে, এই জন্যই রূপকথা তাকে আসতে বারণ করছিল। এত কষ্ট করে উল্টা আসার কোনো দরকার ছিল? রূপকথা মুখ ফুলিয়ে জিজ্ঞেস করল প্রশ্নটা। জি দরকার ছিল। আমার বউয়ের জন্য এইটুকু না করতে পারলে কিসের স্বামী আমি? হু, যত্ত সব। রূপকথা ফিসফিস করে বলল। আজ সকাল থেকেই তার মুড কোনো কারণ ছাড়াই অফ হয়ে রয়েছে, যার জন্য কোনো কিছুতেই সে খুশি হয়ে উঠতে পারছে না ঠিক। শিশির রূপকথাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। মুড অফ হয়ে রয়েছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। সকালের খাবার কি এখনো হজম হয়নি? শিশিরের এহেন ধরনের অবান্তর প্রশ্নে রূপকথা ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। শিশির একমনে সামনে তাকিয়ে আছে, যেন সে সামনের থেকে চোখ সরালেই অ্যাক্সিডেন্ট হবে। রূপকথা ফুঁসতে ফুঁসতে বলল, খাবার হজম হলেও কি না হলেও কি? অনেক কিছু শোনা। খাবার হজম না হলে মানুষ মুখ ঠিক তোমার মতো লাগে। এই জন্যই জিজ্ঞেস করছি। আপনার কথার অর্থ বুঝলাম না। আমি কি মানুষ নই? রূপকথা কোমরে হাত রেখে শিশিরের দিকে বড় বড় চোখে তাকাল। শিশির একবার রূপকথার দিকে চেয়ে ফিক করে হেসে হাসকি স্বরে বলে, বর্তমানে তুমি যে অবস্থানে রয়েছে তাতে বলতেই পারি তুমি মানুষ নও। তাহলে আমি কি? রণচণ্ডী, হাতে অস্ত্র দিলে এক্ষুনি মারতে দৌড়াবে। রূপকথা সাপের ন্যায় ফুঁসে উঠল, তবে কিছু বলল না। সে জানে তার স্বামীর সঙ্গে যুক্তি তর্ক দিয়ে কথা বলা সম্ভব নয়। তার স্বামী যুক্তি মেনে বিতর্ক করে না। রূপকথা সিটের সঙ্গে সেটে বসল। শিশির আর চোখে তার দিকে তাকিয়ে সরল হেসে গাড়িতে গান ছাড়ল। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার। পুরো রাস্তা আর কেউ কোনো শব্দ উচ্চারণ করল না। রূপকথা নীরবে গান শুনতে মগ্ন হয়ে গেছিল, আর শিশির মন দিয়ে গাড়ি ড্রাইভ করছিল, মাঝে মাঝে রূপকথার মিষ্টি মায়াবী চেহারার দিকে তাকিয়ে নিজের মনের তৃষ্ণা মেটাচ্ছিল। গান শেষ হতে হতে গাড়ি এসে থামল ভার্সিটির সামনে। গাড়ি থামতেই রূপকথার ধ্যান ভঙ্গ হল। সে চোখ খুলে শিশিরের দিকে তাকাল।
শিশির তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপকথা সোজা হয়ে বসল। চলে এসেছি সোনা। শিশির রূপকথার মুখের সামনে এসে পড়া চুলগুলো সুন্দর করে কানের কাছে গুজে দিল। রূপকথা তাড়াহুড়ো করে সিটবেল্ট খুলে শিশিরের কাছ থেকে বিদায় নিয়ে যেই নামতে যাবে ঠিক তখনই শিশির তার হাত খপ করে ধরে নিজের দিকে টেনে নিল। রূপকথা যেয়ে পড়ল শিশিরের বুকের উপর। শিশির রূপকথার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের কপাল রূপকথার কপালের সাথে লাগিয়ে গাঢ় স্বরে বলে, কিছু ভুলে যাচ্ছ না তো সোনা? না, আমি কি ভুলছি না, ছাড়ুন। এইটা পাবলিক প্লেস, আমাদের বেডরুম নয়। জানি সোনা, বাট তোমার বর যে বেশ নির্লজ্জ। যেটা লাগবে সেটা লাগবেই, না দিলে আমি ছাড়ছি না। রূপকথা জোর লাগিয়ে শিশিরের কাছ থেকে সরে আসতে চাচ্ছে, কিন্তু কোনো শক্তি তাকে শিশিরের কাছ থেকে আলাদা করতে দিচ্ছে না। রূপকথা বেশ অনেকক্ষণ যুদ্ধ চালিয়ে শেষমেশ শিশিরের কাছে পরাস্ত হয়ে বলল, ঠিক আছে, বাট অনলি ওয়ান টাইম। হু, ঠিক আছে, চালিয়ে নি। শিশির তার কথা শেষ করতে পারল না, তার আগেই রূপকথা তার ওষ্ঠধর জোড়া শিশিরের ওষ্ঠধরে মিশিয়ে দিল। শিশির রূপকথার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। কাটা হাতটি উঠে এলো, রূপকথার চুলের মধ্যে উঠে আসলো। বেশ কিছুক্ষণ একে অপরের মাঝে আবদ্ধ থাকার পর একটা সময়ে এসে রূপকথার দম নিতে কষ্ট হয়ে আসলো। শিশির বিষয়টা বুঝতে পারার সঙ্গে সঙ্গে রূপকথাকে নিজের কাছ থেকে আলাদা করে দিল। রূপকথা নিজের সিটে বসে লম্বা লম্বা করে শ্বাস নিচ্ছে। শিশির রূপকথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর জিজ্ঞেস করছে, আর ইউ ওকে সোনা? হ্যাঁ। আমি ঠিক আছি বলে আবারও জোরে জোরে শ্বাস নিল। শিশিরের দিকে তাকাতেই রূপকথা শান্ত হয়ে গেল। ঠোঁট কামড়ে কাপা কাপা কণ্ঠে বলল, লিপস্টিক লেগে গেছে, মুছে নিন। রূপকথা লজ্জায় লাল হয়ে উঠল। শিশির এগিয়ে আসলো রূপকথার দিকে, মুখটা বাড়িয়ে বলে, তাহলে তুমি মুছে দাও। রূপকথা মুখ টিপে হাসল, তারপর টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে শিশিরের ঠোঁটে লেগে থাকা লিপস্টিক আলতো হাতে মুছে দিতে লাগল। এমন সময় হঠাৎ গাড়ির জানালায় ঠক ঠক আওয়াজ হয়ে উঠল। দুজনে প্রায় চমকে উঠল। শিশির ঘুরে জানালার দিকে তাকাতেই দেখল সঞ্জিত মুখ নিচু করে জানালার দিকে তাকিয়ে আছে। শিশির জানালা নামাতেই সঞ্জিত এক গাল হেসে বলল, ঠিক ধরেছিলাম, গাড়ি দেখেই চিনতে পেরেছিলাম যে স্যার আপনি। রূপকথা আর শিশির দুজনে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নিচে নামল। সঞ্জিদের সামনে এসে দাঁড়াতে দুজনে দেখল মন পিছলে দাঁড়িয়ে আছে। রূপকথাকে দেখে একগাল হেসে এগিয়ে আসলো তার দিকে। মন শিশিরের দিকে ফিরে সালাম জানিয়ে রূপকথাকে বলল, কেমন আছেন ভাবি? ভালো আছি মুন, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই তাহলে তোর ইম্পর্ট্যান্ট কাজ সঞ্জিত? শিশির সঞ্জিদের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। সঞ্জিত লাজুক হেসে মাথার পিছনে হাত নিয়ে চুলে হাত বুলিয়ে বলল, আপনিও তো স্যার এই ইম্পর্ট্যান্ট কাজটাই করতে এসেছেন। তোরে ধরে মাঝে মধ্যে মন চায় পিটাতে। স্যার আপনি যদি আমাকে পিটান তাহলে আপনার কাজগুলো কে করবে? সঞ্জিত ভ্রু জোড়া নাচিয়ে নাচিয়ে বলল। শিশির চোয়াল শক্ত করে ছোট ছোট চোখে সঞ্জিদের দিকে তাকিয়ে বলল, তোর ছুটি ক্যান্সেল, এখান থেকে সোজা অফিসে আসবি। আজ ভোরবেলায় শিশিরের কাঁচা ঘুম ভাঙিয়ে সঞ্জিত আজকের দিনের জন্য ছুটি নিয়েছে। শিশির কারণ জানতে চাইলে বলেছে, ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, সেই কাজটি করতে হবে বলে আজকে ছুটি নিচ্ছে। স্যার আপনি এটা করতে পারেন না, ছুটি ক্যান্সেল করলে মুনকে দেওয়া কথা ভেঙে যাবে স্যার। আপনিও তো একজনের স্বামী, এই কষ্টটা তো বুঝবেন। সঞ্জিত গলা করুণ হয়ে উঠল। শিশির তাতে বিন্দুমাত্র মাথা ঘামাল না। অন্যদিকে রূপকথা আর মুন মুখ টিপে আসছে। ধরে ভার্সিটির মুখে দাঁড়িয়ে গল্প গুজব করল। গল্পের এক পর্যায়ে সঞ্জিত শিশিরের পাশে এসে দাঁড়িয়ে নরম সুরে বলল, স্যার চলেন, নিজেদের ক্যাম্পাসটাকে আরেকবার দেখে আসি। কত আশা হয় না এখানে। রূপকথা আর মুনের ভার্সিটি শুধু তাদের নয়, তাদের স্বামীরাও এখানের ছাত্র। রূপকথা আর মুন দুজনেই এই বিষয়ে অবগত ছিল। তারা একে অপরের দিকে তাকালো, তারপর রূপকথা মুখ টিপে হেসে বলল, আসুন আসুন,
আমাদের ক্যাম্পাসে আপনাদের স্বাগতম। আমরা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো সবকিছু। আফটার অল আপনারা প্রাক্তন ছাত্র বলে কথা। মুন রূপকথার সঙ্গে যোগ দিল। তাদের কথা শুনে সানজিদের মুখ ফুলে উঠলেও শিশিরকে কেমন অন্যমনস্ক লাগছিল। সে যেন কোনো কথাই শুনছে না, একদৃষ্টে ক্যাম্পাসের ভিতরে চেয়ে রয়েছে। এরই মাঝে মুন আর সানজিদের খুনসুটি শুরু হয়ে গেছে। রূপকথা সেই খুনসুটি এনজয় করতে করতে হঠাৎ শিশিরের দিকে তাকাল। শিশিরের চোখ মুখের চাহনি তার কাছে ভালো ঠেকেছে না। সে এগিয়ে আসলো শিশিরের কাছে। শিশিরের পাশে দাঁড়িয়ে রূপকথা গলা নামিয়ে বলল, কিছু কি হয়েছে? শিশির হালকা ঘাড় ঘুরিয়ে আর চোখে রূপকথার দিকে। শিশিরের দৃষ্টি কেমন রুক্ষ হয়ে আছে। রূপকথা একটু ইতস্তত করে দাঁড়াল। শিশির কোনো জবাব দিচ্ছে না দেখে রূপকথা চুপ করে দাঁড়িয়ে রইল। শিশির এমন আচরণ কেন করছে? আগে তো কখনো সে এমন করেনি। চলেন স্যার, ভিতরটা একটু উকি মেরে আসি। একপ্রস্থ ঝগড়া শেষ করে এসে সানজিদ এসে দাঁড়াল শিশিরের সামনে। শিশির চোয়াল শক্ত করে সানজিদের দিকে তাকিয়ে বলে, আজ নয়, অন্য কোনো দিন। অফিসে অনেক কাজ রয়েছে। স্যার, কাজ তো পরেও করা যাবে। আজকে সবাই এসেছি, একসাথে ঘুরে আসি। ভাবি আপনি কিছু বলেন। সানজিদ রূপকথার দিকে তাকাল। রূপকথা কাচুমাচু হয়ে বলল, থাক না, আপনার স্যার যদি না যেতে চাই তাহলে জোর করতে হবে না। এমনিতেও আমাকে এখানে ড্রপ করতে এসে ওনার অনেক সময় নষ্ট হয়েছে। কিন্তু ভাবি। রূপকথা। সানজিদ তার কথা শেষ করতে পারল না। হঠাৎ পিছন থেকে একটা চিকন কণ্ঠস্বর ভেসে আসলো ওদের কানে। কণ্ঠস্বরটি তিনজনই অনেক চেনা। রূপকথা সহ শিশিরও ফিরে দাঁড়াল পিছনে। শিশিরের বুক থরথর করে কেঁপে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে তারই প্রাক্তন স্ত্রী, যাকে আজ থেকে ঠিক ১৩ বছর আগে ভালোবেসেছিল, যাকে প্রথম দেখায় পাগল হয়ে গেছিল, যাকে পাওয়ার জন্য সবকিছু ফেলে ছুটত, সে আজ অতীত হয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে। ম্যাম, আপনি? ইরা বিস্মিত হয়ে তাকিয়ে আছে শিশিরের চোখের দিকে। রূপকথার ডাক যেন তার কর্ণগুহে প্রবেশই করেনি। ইরার শরীর কাঁপছে, সে ঢোক গিলে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে শিশিরের দিকে। শিশিরের একদম মুখোমুখি এসে দাঁড়াতেই ওর চোখে জল চলে আসল। ইরা ঠোঁট কামড়ে কাপা কাপা কণ্ঠে বলল, শিশির, তুমি? শিশির একদৃষ্টে তাকিয়ে আছে ইরার দিকে। দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে রূপকথার মনের কোঠারিতে হঠাৎ কচকরে ব্যথা অনুভব হল। তার মন বলছে কোনো কিছু খারাপ হতে চলেছে। রূপকথা দুকদম পিছিয়ে আসলোট। এখানে কি করছো ইরা? শিশির শান্ত স্বরে প্রশ্নটি করল। ইরা যেন এই প্রশ্নে চমক ভাঙ্গল, সে রূপকথার দিকে তাকিয়ে বলল, আমি রূপকথার লেকচারার। রূপকথা নামটা যেন বজ্রের মতো আঘাত করল শিশিরের মস্তিষ্ককে। সে এত ভুলেই গেছিল রূপকথা এখানে দাঁড়িয়ে আছে, সব দেখছে। শিশির এক নজর রূপকথার দিকে তাকাল। রূপকথা অশ্রু নয়নে মাটির দিকে চেয়ে আছে। এতক্ষণে সম্পূর্ণ ঘটনায় রূপকথা সবকিছু বুঝতে সক্ষম হয়েছে। রোদ ভরা আকাশ হঠাৎ করে কালো কাদম্বরীতে চেয়ে গেল। তৃপ্তময় সকাল আবারও ক্লান্তময় হয়ে উঠেছে। তৈরি হচ্ছে নিজের কষ্টের কথা সারা পৃথিবীকে জানানোর জন্য, বিষণ্ণ দিয়ে যাওয়ার জন্য। বাতাস বাড়ছে, শিশির রূপকথার দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন খেলে উঠল, সে কি আদৌ রূপকথাকে ভালোবাসে? ইরাকে চোখের সামনে এতদিন পরেও দেখে সেই আনচানটা করে উঠেছে বুকের ভিতরে। এই অনুভূতি নিয়ে কি সত্যি অন্য কাউকে ভালোবাসতে পারে সে? নাকি রূপকথা শুধুই রিপ্লেসমেন্ট হয়ে আছে তার অতীত ভুলিয়ে দিতে? শিশিরের মাথা ভন ভন করছে। সে সহ্য করতে পারছে না। সামনে দাঁড়িয়ে আছে তার প্রাক্তন স্ত্রী, যাকে সে মন প্রাণে ঘৃণা করতে চাই কিন্তু পারে না, আর অন্যদিকে দাঁড়িয়ে আছে তার আজ আর ভবিষ্যৎ, যাকে আদৌ ভালোবাসতে পেরেছে কিনা প্রশ্ন জাগছে মনে। রূপকথা কি তোমার দ্বিতীয় স্ত্রী শিশির? ইরা আচমকা প্রশ্ন করে উঠল। শিশির রূপকথার দিক থেকে চোখ সরিয়ে ইরার দিকে তাকালো, চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলতে চাইল, তাতে তোমার কি ইরা? তবে কণ্ঠস্বর আদৌ কঠিন ঠেকল না, নরমই ছিল। ইরা রূপকথার দিকে তাকিয়ে সূক্ষ্ম হেসে বলল, আমার আবার কি হবে? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। রূপকথা অনেক ভালো মেয়ে,
আমার সবচেয়ে প্রিয় ছাত্রী, সে তোমার নতুন জীবন সঙ্গী হয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। বলে শিশিরের কিছু বলার জন্য অপেক্ষা করল না ইরা। সে এগিয়ে আসলো রূপকথার দিকে, রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ভালো জীবন সঙ্গী পেয়েছ রূপকথা। অনেক দোয়া করি তোমার নতুন জীবনের জন্য, সুখে থেকো। রূপকথা চোখ তুলে তাকাল। চোখ লাল হয়ে উঠেছে তার, গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। পছন্দের ম্যাম, তারই স্বামীর প্রাক্তন স্ত্রী, এটা কোনো মেয়ের জন্য মেনে নেওয়া সম্ভব নয়। আর যদি স্বামীর চোখে সেই স্ত্রীর জন্য ভালোবাসা দেখতে পাওয়া যায় তাহলে আরও বেশি যন্ত্রণা হয়। এখন ঠিক সেই একই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে রূপকথা, তার ভিতরটা আগুনে জ্বলছে। রূপকথা ইরার চোখে চোখ রেখে সরে দাঁড়াল। সে ইরার সাথে কথা বলতে চাই না। সানজিদ ভাইয়া, আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিতে পারবে? রূপকথা নিজের সমস্ত জোর লাগিয়ে যথাসম্ভব শক্ত কণ্ঠে সানজিদের কাছে প্রশ্নটা করল। এতক্ষণ মুন আর সানজিদ সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সানজিদ এখানে কি হচ্ছে সেটা বুঝতে পারলেও মুন এর কোনো কিছুই বুঝে উঠতে পারেনি। রূপকথার হঠাৎ এমন প্রশ্নে সবাই একটু হকচকিয়ে ওঠে। শিশির ভ্রু কুঁচকে রূপকথার দিকে এগিয়ে আসতে যায়, কিন্তু রূপকথা হাত তুলে থামতে ইশারা করে বলে, কাছে আসবেন না আপনি। ভাইয়া, আপনি কি আমাকে ড্রপ করে দিবেন? জি ভাবি, আমি দিব। সানজিদ ঝটপট উত্তর দিয়ে বসে। রূপকথা আর কাউকে কোনো কিছু বলার সময় না দিয়ে দূরে পার্ক করে রাখা কালো রঙের কারের দিকে দ্রুত গতিতে অগ্রসর হতে লাগল। পিছনে তার শিশির, সানজিদ আর মুন। হঠাৎ রূপকথা থেমে গিয়ে পিছনে ফিরে তাকায়। আপনি কেন আসছেন? মন ভরে কথা আসুন। সানজিদ ভাইয়া আমাকে সাবধানে বাড়িতে ছেড়ে দিবে, চিন্তা করবেন না, ছেড়ে যাব না। বলে দৌড়ে গাড়ির দিকে চলে গেল। পিছনে মুনও দৌড়াল। সানজিদও যাব তখনই শিশির ওর হাত চেপে ধরে। সাবধানে নিয়ে যাবি। সানজিদ কোনো উত্তর দিল না। সে একদৃষ্টে কিছুক্ষণ শিশিরের দিকে তাকিয়ে থেকে শিশিরের কাছ থেকে হাত ছাড়িয়ে গাড়ির দিকে অগ্রসর হল। শিশির দাঁড়িয়ে রইল একা। এক মুহূর্তে তার মনে হতে লাগল সবাই যেন তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে কি কোনো ভুল করল? রূপকথা চলে গেল। শিশির কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। পিছনে ইরা এগিয়ে আসতে চাচ্ছে শিশিরের পাশে, কিন্তু দ্বিধায় ভুগছে। পা তার এগিয়ে আসতে চেয়েও বারংবার পিছিয়ে যাচ্ছে। শিশির হাতের মুঠোয় শক্ত, দ্রুত নিজের গাড়ির দিকে অগ্রসর হতে লাগল। গাড়ির দিকে যাওয়ার মুহূর্তে শিশিরের চোখ ইরার উপর আবার পড়ল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। মনে পড়ল 5 বছর আগে ইরা নামক এই ব্যক্তি তার জীবনে কি ঘটিয়েছিল। অতীত। 3 বছর হয়েছে শিশির আর ইরার দাম্পত্য জীবনের। 5 বছরের মিষ্টি প্রেমের সম্পর্ক 3 বছর আগে এই দিনে পূর্ণতা পেয়েছিল। ইরা স্বভাবে শান্ত, কথা তেমন বলে না। শিশির তার বিপরীত দিকের ব্যক্তি বললেই চলে, কিন্তু সেটা শুধুমাত্র নিজের পরিবারের কাছে, বিশেষ করে ইরার কাছে। ইরাকে শিশির নিজের থেকেও বেশি ভালোবাসে, তবে এই মিষ্টি প্রেমের সম্পর্ক বিয়ের পর আর বেশি দিন স্থায়ী হল না। শিশির একজন ফ্যামিলি ম্যান। সে পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে ইরার সাথে সমুদ্রের পাড়ে খালি পায়ে হেঁটে বেড়াতে, কিন্তু ইরা ফ্যামিলির থেকে ক্যারিয়ার গড়তে বেশি সময় দেয়। এতে আহসান বংশের একমাত্র উত্তরাধিকারী আরশিয়ান আহসানের কোনো সমস্যা নেই শারমিন আহসানেরও। সেও নিজের সময় চাকরি করেছেন, তিনি জানেন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর কতটা প্রয়োজন। ইরা নিজের কাজে এতটা ব্যস্ত হতে থাকে যে নিজের দিকে খেয়াল রাখতে ভুলে যেত। তখন শারমিন আহসান পাশে দাঁড়িয়ে তাকে নিজের মেয়ের মতো সামলাতে চেয়েছিল সে। শারমিন আহসানের কাছ থেকে নিজের মায়ের মতো আচরণ পেলেও ইরা নিজে কখনো তার প্রতি মেয়ের মতো আচরণ করেনি, যার জন্য শাশুড়ি বৌমার সম্পর্ক ভালোর দিকে এগোয় না। এমনভাবে চলতে থাকে সব। তিনজনে একে অপরের থেকে দূরে সরতে থাকে। ইরার রুক্ষ ব্যবহারের জন্য শিশির মন মানসিকতা ভালো থাকত না, যার কারণে সে শারমিন আহসানের সাথেও ঠিক করে কথা বলত না। বিয়ে এমন পরিস্থিতিতে চলে গিয়েছিল যে কেউ একসাথে বসে খাবারও খেত না। শিশির, আমি প্রেগন্যান্ট। রাতে ইরা শিশিরের পাশে ল্যাপটপ নিয়ে বসতে বসতে ভাবলেশহীন মুখে বলল কথাটা। সে ভাবলেশহীন মুখে বললেও খবরটা শুনে শিশির কান খাড়া হয়ে উঠল। সে বাবা হতে চলেছে, কথাটা যেন তার বিশ্বাস হতে চাইল না। ছোটবেলা থেকেই শিশির বাচ্চাদের অনেক ভালোবাসে, নিজের একটা ভাই বোন চাইত, কিন্তু কখনো মা বাবাকে মুখে বলতে পারেনি।
আজ সেই পুরুষের নিজের সন্তান আসবে, তাকে বাবা বলে ডাকবে। মুহূর্তে তার মধ্যে আনন্দ মিছিল শুরু হয়ে গেল। সে কোনো কিছু জিজ্ঞেস না করে তার সামনে বসে থাকা ইরাকে জড়িয়ে ধরে। শিশির, ছাড়ো আমাকে, চাপ পড়ছে। সরি সরি, আমার বাচ্চা আসবে। কতদিন হলো? 2 সপ্তাহ, ছোট করে উত্তর দিল। শিশির এই কথা শুনে যেন লাফাতে শুরু করবে। সে তার ঠোঁট কামড়িয়ে ইরার কপালে ছোট করে চুম্বন করে বলল, কি মনে হয়, কি হবে আমাদের? মানে মানে ছেলে নাকি মেয়ে? থামো শিশির, এত উৎসাহিত হয়ো না। আমি এই বাচ্চা রাখব না। ইরার কথা যেন শিশিরের কানে বজ্রের মতো আঘাত করল। সে অবাক বিস্ময়ের সাথে ইরার দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে ইরার কথাকে মজাস্বরূপ নেওয়ার চেষ্টা করল। এমন কথা বলে মজা করতে হয় না ইরা। আমি মজা করছি না। আমি এই বাচ্চা চাই না। শিশির, শিশির। একটা চিকন কণ্ঠস্বরে শিশির বর্তমানে ফিরে আসল। সে দেখল ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে। তার দিকে তাকিয়ে শিশির চোয়াল শক্ত করে বলল, কি চায়? একটা সত্যি কথা বলবি শিশির? কি? ভ্রু কুঁচকে আসল শিশিরের। ইরার কণ্ঠস্বর অনেক নরম মনে হল তার কান জোড়ায়। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? সানজিদ, রূপকথা আর মন ঢুকল আসান বাড়িতে। রূপকথা বাড়িতে পা রাখতেই দৌড়ে ঘরে চলে গেল। চোখে তার অশ্রু সানজিদ আর মুনের চোখের দৃষ্টি এড়িয়ে গেল না। বসার ঘরে ঠুকঠাক শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে আসে শারমিন আসান। সে রূপকথাকে দৌড়ে উপরে যেতে দেখেছে। সে ভ্রু কুঁচকে এগিয়ে আসলো সানজিদের দিকে। রূপকথার কি হয়েছে? আরও তোমার সাথে কি করছে? ও তো শিশিরের সাথে বেরিয়েছিল। সানজিদ চোখ নামিয়ে নিলাম মেঝেতে। কথাগুলো বলতে তার গলা শুকিয়ে আসছে। সে নিজেও শিশিরের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি। সে নিজে শিশিরের কর্মকাণ্ডে হতবাক হয়ে গেছে। এই কথা শারমিন আসানকে সে কিভাবে বলবে বুঝতে পারছে না। সানজিদ, কিছু তো বলো, রূপকথা অমনভাবে উপরে গেল কেন? শারমিন আসান আবার জিজ্ঞেস করল। এবার সানজিদ আর চুপ থাকতে পারল না। সে চোখ নামিয়ে নিচু গলায় শারমিন আসানকে সব খুলে বলল। সানজিদের কথা শুনে শারমিন আসানের চোখ চটগাছে উঠে গেল। সে যেন বিশ্বাস করতে পারছে না কথাগুলো। তার ছেলের কাছ থেকে এমন আচরণ সে আশা করা তো দূরের কথা, স্বপ্নেও ভাবতে পারে না। সে মাথা না সূচক নাড়াতে নাড়াতে পাগলের মতো বলল, তুই মিথ্যা বলছিস সানজিদ, তাই না? আমার সাথে মজা করছিস? না ম্যাম, আমি যা হয়েছে তাই বলছি। আপনি চাইলে ভাবির কাছে জিজ্ঞেস করতে পারেন। শারমিন আসান আর দাঁড়াল না। সানজিদের কথায় রূপকথার কথা মনে পড়ল। মেয়ে একা একা উপরে রয়েছে, যদি কিছু করে ফেলে। শারমিন আসানের মাথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসতে শুরু করল। সে তাড়াহুড়ো করে উপরে গেল। রূপকথা বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে। তার ফুপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। শারমিন আসান ভিতরে ঢুকলেন। রূপকথার অবস্থা থেকে তার সামনে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হয়ে ধরা দিল। তিনি হতাশা প্রকাশ করারও সময় পেল না। তিনি এগিয়ে গেলেন রূপকথার কাছে। মাথার কাছে বসে রূপকথার মাথায় হাত রাখল। সাথে রূপকথা কেঁপে উঠল। সে লাল চোখে নিজের শাশুড়ি মায়ের দিকে তাকাই। শাশুড়ি মায়ের দিকে তাকাতেই সে যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। শারমিন আসানের কোলে মুখ গুজে দিল। সে কান্নায় ফেটে পড়ল। শারমিন আসান কি বলে সান্ত্বনা দিবে বা রূপকথাকে শান্ত করবে বুঝতে পারছে না। শান্ত হ মা, শান্ত হ। কিভাবে শান্ত হব মা? আপনি বলুন। আমি কিভাবে সহ্য করতে পারি এইসব? সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল কথাগুলো। রূপকথার কথাগুলো বলতে কষ্ট হচ্ছে। শারমিন আসান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এমনভাবে চললে রূপকথা অসুস্থ হয়ে পড়তে পারে। সে আপ্রাণ চেষ্টা করছে রূপকথাকে ঠান্ডা করতে। রূপকথা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শারমিন আসান রূপকথার কপালে চুমু দিয়ে কিছু বলতে যাবে তার আগেই ঘরের বাইরে কারোর পায়ের শব্দ পাওয়া গেল। কেউ হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকছে। শিশির ঘরে ঢুকতেই রূপকথার দিকে তাকাল।
সে জোর পায়ে এগিয়ে আসতে গেল রূপকথার কাছে, তখনই শারমিন আহসান উঠে দাঁড়িয়ে আচমকা জোরে একটা চড় বসিয়ে দিল শিশিরের বা গালে। চড়ের শব্দ এতটা বিকট শোনালো ঘরের মধ্যে যে রূপকথা নিজে কেঁপে তাকাল। মাই প্রথম শিশিরের গায়ে হাত তুলল। শিশির কিছুক্ষণ মেঝেতে চেয়ে রয় মায়ের দিকে তাকাল। চোখ রাখতেই শারমিন আহসান কঠিন কণ্ঠে বলল, যে মেয়ে তোর জীবন নষ্ট করেছে তার জন্য তোর এত ভালোবাসা, আর যে মেয়ে তোকে নিজের জীবন ভেবেছে তাকে দূরে সরিয়ে দেওয়া, এ কেমন বিচার তোর? শিশির চুপ করে দাঁড়িয়ে রইল। তার কাছে কোনো উত্তর নেই। সে মেঝের তাকিয়ে রইল। মা, আপনি শান্ত হন। মা, আপনার ছেলের সাথে আমার কিছু কথা আছে। রূপকথা উঠে দাঁড়াল। শারমিন আহসানকে বুঝাল। শারমিন আহসান কি বুঝল? সে আর কোনো কথা না বাড়িয়ে একবার ছেলের তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রূপকথা এগিয়ে আসলো শিশিরের সামনে। আমার দিকে তাকান। শিশির চোখ তুলে তাকাল, তবে চোখে চোখ রাখতে পারল না। রূপকথার বিধ্বস্ত চেহারা যেন তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। শিশির একটু সরে দাঁড়াল। রূপকথা আবার শিশিরের মুখোমুখি হয়ে দাঁড়াল। রূপকথার চোখের জল শুকিয়ে এসেছে, চোখ লাল হয়ে উঠেছে। শিশির রূপকথার সেই চোখের দৃষ্টি বারবার এড়িয়ে চলছে। রূপকথা দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে নিজেকে শান্ত করে শিশিরের চঞ্চল চোখের দিকে তাকাল, অনুভূতি শূন্য গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি আমাকে ভালোবাসেন? শিশির চঞ্চল দৃষ্টি স্থির হয়ে উঠল। সত্যি সত্যি সে এবার রূপকথার দৃষ্টিতে তাকাতে সার্থক হল। শিশির নীরব থেকে কিছুক্ষণ চেয়ে রইল। মনের মধ্যে কোথাও যেন একটা দ্বন্দ্ব কাজ করছে। কেন হচ্ছে এমন সে তার উত্তরই হয়তো রূপকথার চোখে খুঁজছে। বাইরের দাবাদাহ রোদে ঝলমল করছে ঢাকা শহর। ব্যস্ত এই শহর কি জানে তার বুকে এক প্রণয়নীর হৃদয় ভাঙ্গন পড়েছে। তার হরিণী চোখে অশ্রুর ধারা বইয়ে যাচ্ছে। এই শহর কি সেই কষ্টের ভার বহন করবে, নাকি সবার মতো সেও তাকে ছুঁড়ে মারবে এক কোণে? শিশির কোনো কথা বলার অবকাশ রাখেনি রূপকথার জন্য। আজ রূপকথার খুব ক্লান্ত লাগছে। সে নিভু নিভু চোখে তার স্বামীর দিকে চায়। এই মানুষটিকে সে নিজের থেকেও বেশি ভালোবাসেছে, শিশিরের চোখেও সে নিজের জন্য ভালোবাসা দেখেছে, তাহলে কেন আজ সব গুলিয়ে যাচ্ছে? রূপকথা ধীর কদমে শিশিরের একদম কাছে এসে দাঁড়াল। চোখের পলক অতিশয় ধীরে পড়ছে। রূপকথা শিশিরের চোখে চোখ রেখে বলে, আপনার জীবনে আমার অবস্থানটা কি একটু বলতে পারবেন? আমি কি আদৌ আপনার জন্য ম্যাটার করি? অবশ্যই করো সোনা, তুমি আমার জন্য সব বেশি ম্যাটার করো। তাহলে ভালোবাসা কোথায়? আমার জন্য আপনার ভালোবাসা কোথায়? রূপকথা শিশিরের কলার চেপে ধরে চেঁচিয়ে উঠল। শিশির তার কোমর জড়িয়ে ধরল গেল, কিন্তু রূপকথা এক ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। আবারও চেঁচিয়ে উঠে বলে, আপনি বলেছিলেন না নিজের জন্য প্রতিবাদ করতে কেউ ছোট না করতে পারে? আপনি কি জানেন আমাকে সবচেয়ে বেশি কে ছোট করেছে? শিশিরের ছেদ করে উঠল। তার মনে হলো রূপকথা তার কাছ থেকে দূরে চলে যাবে। এই অনুভূতি 5 বছর আগে বার হয়েছিল, আজও হচ্ছে। তাহলে কি সে রূপকথাকে হারাবে? আপনি আপনি আজ আমাকে সবচেয়ে বেশি ছোট করেছেন। রূপকথা, চুপ, এগিয়ে আসবেন না। আপনার নাই আমাকে ছোঁয়ার। রূপকথা মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখের জল শিশিরের মতো শক্ত মানসিকতার একজন ব্যক্তিকে ভিতর থেকে নাড়িয়ে দিল। সে রূপকথার কাছে যাওয়া মাত্র রূপকথা তাকে হাত উঁচু করে থামিয়ে দেয়। আমি এত অভাগা কেন বলতে পারেন? জন্মের সময় মা চলে গেল, তার দোষ বাবা আমাকে দিলেন, এক কথায় জন্মের পর থেকে অনাথ হয়ে গেলাম। আমি তো সুখ চাইনি কখনো নিজের জীবনে, কিন্তু আপনি আসলেন আমার জীবনে সেই সুখ হয়ে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। রূপকথা থামল। তার চোখের নোনা জলের বিন্দু মেঝেতে পড়ছে। শিশির কিছু না বলে ঠাই দাঁড়িয়ে রইল। রূপকথা চোখের জল মুছে নিল। আমাকে আপনার কেন এত কষ্ট দেন? আমি তো কখনো কারো ক্ষতি করেনি, শুধু চেয়েছি কেউ আমাকে নিজের করে ভালোবাসুক। সেটা চাওয়া কি অপরাধ? বলুন, বলুন। কিছু বলছেন না কেন? শিশিরের দিকে নিজের লাল হয়ে আসা চোখ তুলতেই শিশির বিধ্বস্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল।
রূপকথাকে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। এমনভাবে বলো না সোনা, আমি তোমাকে ভালোবাসি, শুধু মুখে বলার জন্য। আপনার চোখ তো আর এই কথা বলছে না। রূপকথা পাগলের মতো হয়ে উঠল। সে হাত পা ছুটাছুটি করে শিশিরের প্রশস্ত বুকের উপর মারতে থাকল। শিশির রূপকথাকে না থামিয়ে হাত ধরে টেনে নিল নিজের কাছে, কোমর জড়িয়ে ঘাড়ের কাছে মুখ গুজে ভেঙে আসা কণ্ঠে বলে, শান্ত হও সোনা, অসুস্থ হয়ে পড়বে, প্লিজ প্লিজ, এমন করো না। আমি কেন শুনব আপনার কথা? কে হন আপনি? আমার উপর আপনার কোন অধিকার নাই। আপনি যান, আপনার প্রথম স্ত্রী কাছে। রূপকথা চোখে চোখ রেখে কথাগুলো বলল। বলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু শিশির তাকে আটকে ধরে আছে। রূপকথা, আমার চোখের দিকে তাকাও, প্লিজ সোনা, তাকাও। শিশির অত্যন্ত আদুরে সুরে অনুরোধ করল। রূপকথা মুচড়ে উঠল। এই ডাকের কাছে সে সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসতে পারে? কিভাবে অনুরোধ ফেলতে পারে সে? সে চোখ তুলে তাকালো শিশিরের চোখে। শিশিরের এই দুটো কত মায়া, কত আকুল অনুরোধ, তাকে ভুল না বুঝার এবং তার কথা শোনার। রূপকথা চিন্তা থামিয়ে দিল। সে বুঝল শিশিরের প্রতি সে দুর্বল হয়ে পড়ছে। সে তো প্রতিজ্ঞা নিয়েছিল শিশিরের সামনে কঠোর হয়ে দাঁড়াবে। তাহলে কেন তার স্তম্ভ নড়ে যাচ্ছে? আমি তোমাকেই ভালোবাসি সোনা। হ্যাঁ মানছি, কিছুক্ষণ আগে আমার চুপ থাকা উচিত ছিল না, তোমাকে উত্তর দেওয়া উচিত ছিল যে আমি তোমাকে কতটা ভালোবাসি। রূপকথা শিশিরের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছে। তার ডান চোখ দিয়ে অনিচ্ছুক অশ্রু গড়িয়ে পড়ছে। শিশির সেই দিকে নজর পড়ল। সে তার বাম হাত দিয়ে রূপকথার গাল ছুঁয়ে দিয়ে নরম স্পর্শে বৃদ্ধা আঙ্গুল দিয়ে অশ্রু মুছে দিয়ে নিজের মুখটা রূপকথার অনেক কাছে নিয়ে এসে গলা খাদে নামিয়ে বলল, আমি শুধু তোমাকেই ভালোবাসি সোনা, প্লিজ বিলিভ অন মি। কিভাবে বিশ্বাস করব আপনাকে? নীরস কণ্ঠটি শিশিরকে টুকরো টুকরো করে দিল। কেন করবে না? আপনি কি কোনো অবকাশ রেখেছেন বিশ্বাস করার মতো? আপনার প্রথম স্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনি তো পুরো ভুলেই গেছিলেন আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে। বলুন ভুলে যাননি? রূপকথা উঠে দাঁড়াল। চোখের জল আরেকবার মুছে নিল। নিজের কুর্তিটা সুন্দর করে পরিষ্কার নিল। অবাক চোখে শিশির উঠে দাঁড়াল। রূপকথাকে ধরতে গেল, কিন্তু তার আগেই রূপকথা 2 কদম পিছনে সরে দাঁড়াল। আমাকে আমার মতো থাকতে দেন, আপনিও আপনার মতো থাকুন রূপক। রূপকথা বেরিয়ে গেল। শিশির কিছু বুঝতে পারল না, একটু আগে তার সাথে কি ঘটে গেল। সে চোয়াল শক্ত করে আচমকা পিছনে ফিরে দেওয়ালে তার ডান হাতটি অনবরত মারতে লাগল। তার চোখ মুখ রাগে কষ্টে আর রূপকথাকে হারিয়ে ফেলার এক অজানা ভয়ে লাল হয়ে উঠেছে। তার এখন পাগলের মতো লাগছে নিজেকে। আবারও যেন তার সুখের সংসার ভেঙে টুকরো টুকরো হতে চলেছে, তাও আবার নিজের একটা ভুলে। নিজের সবটুকু জোর লাগিয়ে দেওয়ালে ঘুষি মারার ফলে শিশিরের হাত দিয়ে অঝরে রক্ত বেরোতে শুরু করল। তারপরও যেন তার কোনো হুঁশ নেই। আই ফ্রিকিং হেট মাইসেলফ। ইরাকে দেখে কি হয়েছিল তোর? কেন করলি রূপকথাকে ইগনোর? নিজেকে নিজে হাজারোটা প্রশ্ন করছে শিশির, কিন্তু কোনোটাই যথাসম্ভব উত্তর পাচ্ছে না, যা তার মাথা আরও গরম করে তুলছে। এমন তার ফলস্বরূপ শাস্তি এসে পড়ছে তার হাতে, তাও যেন ব্যথা অনুভব করতে পারছে না সে। হয়তো এই শাস্তি তার গুনাহের তুলনায় অনেক কম। হ্যাঁ, অনেক কম। শিশির হুঙ্কার ছাড়ল, রূপকথা, ইউ আর অনলি মাইন। আই অ্যাম নট গোয়িং টু লুজ ইউ। তার জন্য আমার যে পর্যন্ত হয় আমি যাব। রূপকথা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। শারমিন আহসান হল রুমেই দাঁড়িয়েছিল। রূপকথার পায়ের নুপুরের শব্দ পেয়ে তিনি দূরত্ব এগিয়ে গেলেন সিঁড়ির কাছে। রূপকথা সিঁড়ি দিয়ে নেমে সোজা যেয়ে শারমিন আহসানের গলা জড়িয়ে ধরে। মায়ের গলা জড়িয়ে ধরতে তার বুক ফেটে কান্না বেরিয়ে আসল। সে শব্দ করে চেঁচিয়ে উঠল, মা, আপনার ছেলে কেন করল এমনটা? আমি কি তাকে ভালোবাসতে কোনোরকম গাফিলতি করেছিলাম? বলুন মা, বলুন। এই বাড়ির থেকে চলে যা। রূপকথা গলা ছেড়ে দাঁড়াল। তার চোখ বিস্ফারিত। সে খুঁজে পাচ্ছে না কি বলবে। আর যাই হোক, তার শাশুড়ি মা এমন কথা বলবেন সেটা রূপকথা স্বপ্নেও ভাবতে পারেনি।
সে স্তম্ভিত হয়ে শুধুই ফ্যালফ্যাল করে চেয়ে রইল। গলা শুকিয়ে এসেছে কিন্তু ঢোক গিলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না রূপকথা। শারমিন আহসান রূপকথার মুখ ছুঁয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখে চোখ রেখে শারমিন আহসান বললেন, আমাকে ভুল বুঝিস না। আমি সারা জীবনের জন্য তোকে চলে যেতে বলছি না রূপমা। আমি শুধু কিছু দিনের জন্য এখান থেকে এবং শিশিরের কাছ থেকে দূরে সরে থাকতে বলছি। রূপকথা ভ্রু কুঁচকে তাকাল। শারমিন আহসান এমন কথা কেন বলছেন তা বুঝতে পারছে না রূপকথা। সবকিছুই কঠিন কঠিন লাগছে তার কাছে। কোনো কিছুই সে সহজভাবে আর গ্রহণ করতে পারছে না। সহজ কথাও ধাঁধাযুক্ত লাগছে রূপকথার জন্য। শারমিন আহসান হয়তো রূপকথার চোখের ভাষা বুঝতে পারলেন। তিনি রূপকথার মুঠো হয়ে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে অসহায় ভঙ্গিতে শুকনো হেসে বললেন, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালো করে চিনি। আমি বলতে পারি শিশির ইরাকে ভালোবাসে না, হ্যাঁ মায়া আছে। জানিস তো মায়া বড্ড খারাপ অনুভূতি, একবার কারোর প্রতি জন্মালে ছেড়ে যেতে চায় না। কিন্তু সে তো আমাকে ভালোই বাসে না। কে বলেছে শিশির তোকে ভালোবাসে না? আসলে তোকেই ভালোবাসে, কিন্তু মায়া আর ভালোবাসা এই দুটো অনুভূতি ওকে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরেছে এবং মায়া জিনিসটা বেশি কাজ করছে কারণ ইরা ওর জীবনে নেয়, তাই এই জন্যই তোকে ওর কাছ থেকে সরে যেতে হবে। থামলেন শারমিন আহসান। শেষ বাক্যগুলো উচ্চারণ করার আগে একবার চোখ বুলিয়ে নিল রূপকথার উপরে। রূপকথা যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। অনেক কিছু একসাথে ভাবলে মানুষ এমন ঘোরের মাঝে তলিয়ে যায়। হয়তো রূপকথা শারমিন আহসানের প্রত্যেকটা বাক্য খুব মনোযোগ দিয়ে ভাবছে। শারমিন আহসান মুচকি হাসলেন এবং আবার শুরু করলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বুঝে না। এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছিস। শিশিরের দশাও ঠিক তাই করতে হবে। তুই চলে গেলেই ও মায়ার জাল থেকে বেরিয়ে তোর প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে পারবে। সে সত্যি অনুভব করতে পারবে তো? মনের মাঝে একটা আশার আলো দেখতে পেল রূপকথা। অবশ্যই। তোর বরের মাঝে যে তোর শ্বশুরের রক্ত দৌড়াচ্ছে। বাবাও থেকে শিখত, তার ছেলেও থেকেই শিখবে। কিন্তু আমি যাব কোথায়? এই ঢাকা শহরে তো আমার জানাশোনার মধ্যে কেউ নেই। রূপকথা কাতর স্বরে বলল, আছে, তুই বলেছিলিস তোর একটা বান্ধবী আছে। একদিন কথায় কথায় রূপকথা চিত্রার কথা বলেছিল, শারমিন আহসান চিত্রারই কথা বলছে। রূপকথার চোখ জ্বলে উঠল। তার মাথায় সত্যি চিত্রার কথা আসেনি। সে বেমালুম ভুলে গিয়েছিল ওর কথা। চিত্রা আর রোহানি একমাত্র যাদের শিশির চেনে না। চিত্রার বাসায় যাওয়া যায়। আপনি কি চিত্রার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ চিত্রা, ওর কথাই তো বলছি। ওর বাসায় চলে যা তুই। কড়া রোদে ইরা ক্যাম্পাসের বিশাল গোল চত্বরে বসে আছে। মাথার উপর ভয়াবহ আকৃতির একটি বটগাছ তাকে ছায়া দিচ্ছে। এই বটচত্বর তার জন্য একটা স্মৃতিময় স্থান। এখানে অনেক সময় কাটিয়েছে সে শিশিরের সাথে। ঘণ্টার পর ঘণ্টা শিশিরের কাঁধে মাথা দিয়ে সে চোখ বুজে থেকেছে। তার জীবনের সবচেয়ে প্রশান্তির জায়গা ছিল শিশিরেরও ওই প্রশস্ত দুটো কাঁধ। সেগুলো এখন শুধুই স্মৃতি। সকাল থেকে আজ যা যা ঘটল সবই ইরার মাথা নাড়িয়ে দিয়েছে। সে কখনোই আশা করতে পারেনি তার প্রাক্তন স্বামীর দ্বিতীয় স্ত্রী হবে তার অত্যন্ত প্রিয় ছাত্রী। তার জায়গা নিয়ে নিবে একটা ২০ বছরের তরুণী। ইরার ধারণা ছিল শিশির যদি কখনো বিয়ে করে তাও সে ইরা ছাড়া সেই বউকে ভালোবাসতে পারবে না, কিন্তু সেই ধারণা আজ একদমই ভঙ্গ করে দিল শিশির। প্রথম দিকে শিশিরের চোখে নিজের জন্য নরম অনুভূতি দেখলেও পরমুহূর্তে একটা প্রশ্ন এবং তার উত্তর সব ধারণাকে ভুল প্রমাণিত করল। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ইরার এই প্রশ্নে শিশিরের কপাল সংকুচিত হয়ে উঠল। সে ইরার সামনে সোজা হয়ে দাঁড়াল। ওর চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে কঠিন কণ্ঠে বলল, কিছুক্ষণের জন্য রূপকথাকে ইগনোর করেছি এবং তোমার সাথে নরম সুরে কথা বলেছি, এর মানে এই না আমার মনের মাঝে তোমার জন্য কিছু আছে। হ্যাঁ, তোমাকে দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এর মানে এই না আমি তোমাকে ভালোবাসি। আই হেট ইউ। আমার ঘৃণা করে এটা ভাবতে যে আমি তোমাকে ভালোবেসেছি। যে নিজের সন্তান নষ্ট করতে পারে সে যে কাউকে ভালোবাসতে পারে বলে তো আমার মনে হয় না।
শিশির থামে। কথাগুলো বলতে বলতে তার চোখগুলো ক্ষেপে থাকা নেকড়ের মতো চটে উঠল। চোখে আগুন স্পষ্ট। শিশির ইরার দিকে ৪৫ ডিগ্রি ঝুঁকে এসে বলল, আই ফ্রেকিং হেট ইউ। আমি দোয়া করি তোমার মতো একটা মেয়ে যেন কোনো ছেলের জীবনে না যায়। রূপকথা এক কাপড়ে বাড়ি ছেড়েছে। শারমিন আহসানের চোখের সামনে রূপকথা দরজা পার করে চলে গেছে। শারমিন আহসান দরজার সামনে দাঁড়িয়ে জল জল চোখে তাকিয়ে আছে। ওই তো রূপকথা যাচ্ছে। একটা নীল কালারের জামা পরে আছে সে। শারমিন আহসানের চোখ দিয়ে টুপ করে জলের এক বিন্দু গড়িয়ে পড়ল এবং তার সাথেই শারমিন আহসান মনে মনে বললেন, আজকে তোর জন্য বাড়ির লক্ষ্মী বাড়ি ছাড়া হলো শিশির। এর শাস্তি তোকে খোদা দিবে। আমি দোয়া করছি খোদার কাছে। অনেকক্ষণ হলো রূপকথা ঘরে আসছে না। শিশির বাচ্চাদের মতো ছটফট করছে। রূপকথার সাথে কথা বলতে চায়। তাকে বলতে চায় শিশির তাকে কথাটা ভালোবাসে, কিন্তু রূপকথা তো রুমেই আসে না। শিশির নিজের হাতের দিকে তাকাল। গতকাল রাতে এই হাতে আঘাত পাওয়ায় রূপকথা কতটা ব্যস্ত হয়ে উঠছিল, কিন্তু আজকে অঝোর রক্ত বের হয়ে চলেছে, কিন্তু কেউ জিজ্ঞেস করার মতো নাই কিভাবে হলো। শিশির উঠে দাঁড়াল। নিচে যেতে হবে, রূপকথাকে খুঁজতে হবে। নিচে যাওয়ার আগে রক্তাক্ত হাতে রুমাল বেঁধে নিল। এই রক্ত আর দেখতে ভালো লাগছে না। শিশির আস্তে আস্তে নিচে নামল। চোখ বুলিয়ে দেখছিল পুরো বাসা জুড়ে, কিন্তু কোথাও রূপকথার নুপুরের শব্দ আসছে না। শারমিন আহসান রক্তশূন্য ফ্যাকাশে চেহারায় বসে আছে। শিশির সোজা তার কাছে যেয়ে হাঁটু গেড়ে বসল সামনে। মা, রূপকথা কোথায়? শারমিন আহসান শিশিরকে খেয়ালই করল না। সে যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে রইল। তার মাঝে কোনো হেলদোল নেই। প্রশ্নটা আদৌ কানে গেছে কিনা সন্দেহ। শিশির মায়ের হাতে স্পর্শ করে আবারও বলল, মা, রূপকথা কোথায়? শারমিন আহসান চোখ নামিয়ে তাকালেন ছেলের দিকে। চোখ মুখ তার শক্ত করে আসছে। ছেলের কাছ থেকে হাত ছাড়িয়ে ছেলের চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলেন, রূপকথা চলে গেছে। মানে? বজ্রের মতো চমকে উঠল শিশির। মানে, চলে গেছে? মা, আমার রূপকথা কোথায় গেছে? চুপ, আমার রূপকথা বলার মতো অধিকার তোমার নেই। যাও ইরাকে নিয়ে আসো, আবার সংসার পাতাও ওর সাথে। শারমিন আহসানের গলার স্বর তীক্ষ্ণ হতে লাগল। শিশির স্তম্ভ হয়ে চেয়ে রইল মায়ের দিকে। সব ভুলে গেছ? ইরা তোমার, আমার, আর সবচেয়ে বড় কথা তোমার আগত বাচ্চার সাথে কি করেছিল? তোমাকে কিভাবে অপমান করে দূরে ঠেলে দিয়েছিল বাড়ির থেকে? সব ভুলে গেছ? মা, আমি কিছু ভুলিনি। সেটা তো মনে হচ্ছে না শিশির। ইরার প্রতি এত মায়া কেন এখনো ত্যাগ করতে পারোনি? নাকি তুমি কখনো রূপকথাকে ভালোই বাসনি? শারমিন আহসান উঠে দাঁড়ালেন। শিশির হাঁটু গেড়ে মাথা নিচু করে রইল। মায়ের প্রশ্নগুলো তার বুকে গুলির বেগে ছুটে এসে লাগছে। শিশির নিজেকে যথাযথ সম্ভব শান্ত রেখে বলল, আমি রূপকথাকেই ভালোবাসি মা। এখানে। তাহলে ইয়ার প্রতি এত মায়া কেন? শিশিরকে বাক্য শেষ করতে না দিয়ে নিজে প্রশ্নটা করল। শিশির এই প্রশ্নে কিছুটা সময় নিল। ভ্রু কুঁচকে চেয়ে রইল মেঝের দিকে। তার বাচ্চাকে নিজের গর্ভে ধারণ করেছিল বলে? শিশির এই প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছে না। আসলে খোঁজার মতো পরিস্থিতি সে নেয়। তার মাথায় ঘুরে ফিরে রূপকথা কোথায়? প্রশ্নটা জাগছে। শিশির উঠে দাঁড়িয়ে মায়ের সম্মুখীন হয়ে তীক্ষ্ণ স্বরে বলে, মা, আমি এত কিছু বুঝি না। আমার রূপকথা কোথায়? বুঝতে হবে। রূপকথার ঠিকানা তো আমি নিজেও জানি। তাকে তোর খুঁজে বের করতে হবে। এই ঢাকা শহরের যেখান থেকে পারিস খুঁজে বের করে। দেখি তোর রূপকথার প্রতি ভালোবাসা শুধু মুখে মুখে নাকি আদৌ তুই ভালোবাসিস। মা কি তার পরীক্ষা নিতে চাচ্ছেন? শিশির চুপ করে দাঁড়িয়ে রইল। শারমিন আহসান 2 কদম এগিয়ে আসলেন। রূপকথাকে খুঁজে নিজের করে নাও, কিন্তু তার আগে আমার চোখে চোখ রেখে বলো, রূপকথাকে তুই ভালোবাসিস? ভালোবাসি মা। নিজের থেকেও বেশি ভালোবাসি। ওকে না পেলে মরে যাব।
এবার আর সময় নিল না শিশির। মায়ের চোখে চোখ রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে উত্তর। এতক্ষণ পর শারমিন আহসানের চোখে নম্রতার ছোঁয়া পাওয়া গেল। তিনি ছেলের ঠিক চেয়ে আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু শুধু মনে মনে দোয়া করলেন। এবার যেন রূপকথা আর শিশিরের জীবন সুখের হয়। রূপকথা, তুই প্রেগন্যান্ট। রূপকথা হাতে প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে দুটো লাল দাগ। সেই দিকে চেয়ে চিত্রা চেঁচিয়ে উঠল। চিত্রা পাগলের মতো লাফালাফি করছে, অন্যদিকে রূপকথা নিজের বোধশক্তি হারিয়ে ফেলছে। নিজের অজান্তে পেটে হাত বুলাল। চিত্রাদের বাসায় আসার পর থেকে রূপকথার ভীষণ বমি বমি লাগছিল। মাথাও বেশ কয়েকবার চক্কর দিয়ে উঠেছিল। তখনই চিত্রার মা মজার ছলে বলেন, নতুন অতিথি আসবে নাকি? চিত্রার মা মজার ছলে বললেও রূপকথার মনে পড়ে মাস শেষ হতে চলেছে, কিন্তু তার পিরিয়ড হয়নি। তারা শরীর মুহূর্তে কেঁপে উঠল। সেই সাথে সাথে চিত্রাকে বলে দুটো প্রেগন্যান্সি টেস্ট কিট আনিয়ে পরীক্ষা করল। দুটোতেই পজিটিভ এসেছে টেস্ট। রূপকথা খাটের উপর যেয়ে বসল। তার কান্না পাচ্ছে ভীষণ। সে ঠোঁট কামড়ে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করল, কিন্তু শেষমেশ ব্যর্থই হল। কান্নাটা আনন্দেরও আছে, আবার দুঃখেরও আছে। সে যত্ন করে পেটের উপর হাত রেখে মনে মনে নিজের আগত সন্তানের উদ্দেশ্যে বলল, তুই আসছিস? আমাকে কাঁদতে দেখে ভাবিস না আমি তোর আশাতে খুশি হয়নি, আমি অনেক খুশি। কিন্তু তোর আর এই খবরটা তোর বাবার সাথে আমি শেয়ার করতে পারছি। এইটাই আমার জন্য সবচেয়ে কষ্টের। আমি নিশ্চিত তোর আসার কথা শুনলে সে সবচেয়ে বেশি খুশি হতো। বিকাল থেকে খুঁজছে রূপকথাকে শিশির। তার মাথা কাজ করছে না। একবারে বেশি রূপকথাকে করেছে সে এবং প্রত্যেকবারই বন্ধ দেখিয়েছে, কিন্তু তারপরও সে কল করার থেকে বিরত থাকছে না, শুধুমাত্র একটা আশায়, যদি রূপকথা ফোনে কলটা লেগে যায় এবং সে কলটা রিসিভ করে তার সাথে কথা বলে। আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে এসেছে। সাদা আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। থেকে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো বজ্রপাতের বিকট শব্দ হচ্ছে। তার মাঝে শিশির তীব্র গতিতে গাড়ি চালাচ্ছে। রূপকথাকে যে কোনো অবস্থাতেই খুঁজতে হবে তার। মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে। এই বৃষ্টির শব্দ কানে আসতেই শিশিরের মনে পড়ে গেল কিছু সৃষ্টি। এমনই এক বৃষ্টিস্নাত রাতেই তো তারা প্রথম একে অপরের কাছে এসেছিল। ভালোবাসা আর আদরে ভরিয়ে দিয়েছিল একে অপরকে। হঠাৎ করে চলন্ত গাড়িতে ব্রেক কষল শিশির। রূপকথার ওই গোলাপি ঠোঁটের উষ্ণতা অনুভবে তার মন মরিয়া হয়ে ওঠে বারংবার। শিশির চোয়াল শক্ত করে গাড়ির স্টিয়ারিংয়ের উপর অগণিত ঘুষি মারল। সে কিছুক্ষণ বৃষ্টির মাঝে গাড়ির ভিতরে বসে থেকে বাইরে বের হল। ঢাকা শহর মানুষ শূন্য হয়ে গেছে। রাস্তায় ধীরে ধীরে জল জমছে। শিশির আকাশের দিকে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল, আমার রূপকথাকে ফিরিয়ে দাও, নয় আমাকে নিয়ে নাও। রূপকথা ছাড়া যে আমার কোনো অস্তিত্ব নেই। বাইরে বিকট শব্দে বজ্রপাত হতেই রূপকথা চমকে উঠল। তার বুক থরথর কেঁপে কাঁপছে। পেটের উপর হাত রেখে আদুরে আর অনুশোচনার মতো কণ্ঠ করে বলে, সরি বাচ্চা, আমি জানি তুই ভয় পেয়েছিস, কিন্তু ভয় পাইস না, আমি আছি তোর সাথে। মা থাকতে কখনো কোনো ভয় নাই। এমন সময় দরজার ঠেলে বাইরের থেকে রুমে ঢুকল চিত্রা। হাতে তার মিষ্টির বাক্স। বাক্সটি রূপকথার দিকে এসে মুখের উপর ধরল। রূপকথা বিস্মিত দৃষ্টিতে বন্ধুর দিকে তাকিয়ে বলে, এটা কি? মিষ্টি? এত বড় একটা খুশির খবর দিলি, মিষ্টি মুখ করতে হবে না? তোকে বলেছিলাম এখনই কাউকে কিছু বলতে হবে না, তুই সেই বলে দিলি। কে বলেছে? চিত্রা বামদিকের ভ্রুটা নাচিয়ে নাচিয়ে দাঁত বের করে হাসল। রূপকথা ভ্রু কুঁচকে বলল, মানে? মানে তুই আমাকে কিছু বলেছিস আর আমি সেটা শুনব না, সেটা কখনো হয়েছে? এই মিষ্টি আমি লুকিয়ে এনেছি, বলে মিষ্টির বাক্স খুলে ধরল রূপকথার চোখের সামনে। মিষ্টির দিকে তাকাতেই রূপকথার হঠাৎ বমি এসে গেল। সে জলদি ওয়াশরুমে চলে গেল। চিত্রা বেচারি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মিষ্টির দিকে একবার তাকালো, আবার ওয়াশরুমের দরজার দিকে চেয়ে রইল। মিষ্টি দেখে কালো বমি চলে আসতে পারে সে জানত না।
রূপকথা ফ্রেশ হয়ে চোখে মুখে জল ছিটিয়ে বেরিয়ে এসেছে। সে প্রচুর পরিমাণে ঘামছে। সেই দিকে লক্ষ্য করে চিত্রা চটজলদি টিস্যু পেপার দিয়ে হাওয়া করা চালু করল। ঘরে এসি চললেও ঠিক সুবিধা হচ্ছে না রূপকথার জন্য। রূপকথা হাঁপাতে হাঁপাতে বিছানায় বসল। চিত্রা চিন্তিত মুখে রূপকথার পাশে বসল। মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, ডাক্তার ডাকব? কথা। ডাক্তার ডাকতে হবে না, তুই মিষ্টির প্যাকেটটা সরা। রূপকথা রাগী স্বরে বলল। চিত্রা একটু অবাক হয়ে তাড়াতাড়ি রূপকথার কথা মতো হাতের মিষ্টির প্যাকেটটা সরিয়ে রাখল পাশে। সরিয়েছি। এখন বল, শরীর ঠিক লাগছে নাকি? চিন্তা করতে হবে না বেশি, মিষ্টি দেখে গা গুলিয়ে উঠেছিল, তাই একটু বমি বমি লাগছিল। প্রেগন্যান্সির অবস্থা এমনটা হওয়া স্বাভাবিক, চিত্রা বিষয়টা জানে। তার খালাতো বোন যখন প্রেগন্যান্ট হয়েছিল তখন পুরো বাড়ি মাথা তুলত তার মুড সুইংয়ের চক্করে। কিছু কিছু খাবার দেখলে আপনা আপনি বমি চলে আসতে, আবার বিনা কারণে যে খাবারগুলো নিজের সারা জীবনে দেখলে মুখ কুচকিয়ে নিত সেই খাবারগুলো খেতে ইচ্ছে করে। কোনো কারণ ছাড়া কান্না পায়, নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করে। চিত্রা তাই বেশি টেনশন নিল না। হাতের টিস্যু পেপার রূপকথার হাতে গুজে দিয়ে বলল, মুখটা মুছে নে। কথা। হুম। আচ্ছা, দুলাভাইয়ের সাথে তোর কি কোনো সমস্যা হয়েছে? রূপকথা হবে মাত্র টিস্যু পেপারটা মুখের কাছে এনেছিল মুখ মোছার জন্য, চিত্রার শুকনো কণ্ঠে করা প্রশ্নটা রূপকথাকে থমকে দিল। রূপকথা অপ্রস্তুত হয়ে উঠল। আর চোখে চিত্রার দিকে চাইল। আড়ষ্ট কণ্ঠে রূপকথা বলল, না, আসলে। রূপকথা থেমে গেল। বাড়ির কলিং বেল বেজে উঠেছে। ঘরের বাইরে থেকে সাথে সাথে চিত্রা মায়ের গলা ভেসে এলো। চিত্রা, দরজাটা খোলতো, দেখত কে এসেছে। মায়ের কথায় বেশ বিরক্ত হল চিত্রা। সে ভ্রু কুঁচকে উঠে দাঁড়াল। রূপকথার দিকে তাকিয়ে বলল, তুই বসে থাক, আমি যেয়ে দেখে আসছি। বলে চিত্রা বেরিয়ে গেল। চিত্রা বেরিয়ে যেতেই রূপকথা হাঁপ ছেড়ে বাঁচল। কথাগুলো গলার কাছে এসে আটকে গিয়েছিল তার। কিভাবে বলবে তার প্রিয় বান্ধবীকে তার জীবন কিভাবে উল্টপালট হয়ে গেছে? চিত্রা বিরক্ত মুখে এগিয়ে গেল দরজার কাছে। বাড়ির সবাই নিজেদের ঘরে রয়েছে। চিত্রা মনে মনে বিড়বিড় করতে লাগল, এই বৃষ্টি বাদলের মধ্যে আবার কার এই বাড়িতে আসতে হচ্ছে? বিড়বিড় করে সে দরজা খুলল। বিরক্ত মুখে সামনে তাকাতেই চিত্রার চোখগুলো বড় বড় হয়ে উঠল। নিঃশ্বাস আটকে আসল তার। দরজার মুখে যে দাঁড়িয়ে আছে তাকে চিত্রা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। চিত্রা বিস্মিত কণ্ঠে শুধুমাত্র একটা নাম উচ্চারণ করল, সাদাফ। 7 দিন হতে চলেছে শিশির রূপকথার কোনো খোঁজ পায়নি। ফোন পর্যন্ত তুলছে না। মায়ের কাছে জিজ্ঞেস করলেও শারমিন আহসান এড়িয়ে যাচ্ছে। এই 7 দিন শিশির ঠিকমতো ঘুমোতে পারেনি। তার চোখ মুখ ফুলে উঠেছে। এর সাথে বেড়েছে তার ড্রিঙ্ক করার অভ্যাস। যে অভ্যাস রূপকথার আসার পর প্রায় ভুলতে বসেছিল, সে অভ্যাসকে আবারও আপন করে নিয়েছে রূপকথার অনুপস্থিতি ভোলার জন্য, কিন্তু বেশি সুবিধা হচ্ছে না বললেই চলে। নেশা হলেও রূপকথার মুখ চোখের সামনের থেকে সরতে চাচ্ছে না। প্রত্যেকটা মুহূর্ত রূপকথার জন্য জ্বলছে শিশির। অন্যদিকে শারমিন আহসানও অস্থির হয়ে উঠেছে। রূপকথার যে এতদিনে ফিরে আসা উঠিত ছিল, কিন্তু তার তো কোনো খবরই পাচ্ছে না। ফোনে কল করলে সংযোগের বাইরে দেখাচ্ছে। শারমিন আহসান শিশিরকে না জানিয়ে আশরাফ চৌধুরীকে কল করেছিল রূপকথা চৌধুরী বাড়িতে গেছে কিনা জানার জন্য। আশরাফ চৌধুরী চিন্তিত স্বরে বলেছেন, রূপকথা চৌধুরী বাড়িতে যায়নি। তারপর তিনি মেয়ের লাপাত্তা হয়ে যাওয়ার খবর শুনে বেশ ঘাবড়ে গেছিল, কিন্তু শারমিন আহসান প্রায় মিথ্যা কথা বলে বিষয়টা সামলিয়েছে। রূপকথা তাকে বলে গেছিল সে চিত্রাদের বাসায় যাবে, কিন্তু সে চিত্রার সম্বন্ধে কিছু জানে না বললেই চলে। বাসাটা কোথায় তাও ঠিক বলতে পারবে না। শারমিন আহসান চিন্তিত চাহনিতে হল রুমের সোফায় বসে আছেন। তার যে সত্যি এখন অনেক ভয় করছে রূপকথার জন্য। কোথায় গেল মেয়েটা? এমন সময় শিশির উপর নিচে নামছে। তার চোখ মুখে কোনো অনুভূতি নেই, ফ্যাকাশে চাহনি। সে মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নামছেন।
ছেলের অমন দৃষ্টি দেখে শারমিন আহসান একটু অপ্রস্তুত হলেন। তিনি সোজা হয়ে বসলেন। কোনো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তাদের জন্য। শিশির সোজা এসে শারমিন আহসানের সামনে হাঁটু গেড়ে বসল। মায়ের কোলে মাথা দিল। শারমিন আহসান প্রথমে চমকে উঠলেও পরমুহূর্তে সন্তানের কষ্টে নিজেও কষ্টে পেলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহ মাখা কণ্ঠে বললেন, তোর শরীর তো এখনো গরম, যা একটু বিশ্রাম নে। মা, আমার রূপকথা কোথায়? শারমিন আহসানের কথা যেন শিশিরের কানে গেল না। সে মাতালের মতো নিচু কণ্ঠে মায়ের কাছে জিজ্ঞেস করল প্রশ্নটা। শারমিন আহসানের কান্না পাচ্ছে। 5 বছর আগেও এমন অবস্থা হয়নি শিশিরের, আজ যতটা হচ্ছে। ঠোঁট কামড়ে ধরনের কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। মা, আমি রূপকথা ছাড়া বাঁচব না। তুমি বলো, আমার রূপকথা কোথায়? আমি জানি না রে বাবা। তুমি সব জানো, তুমি আমাকে বলছো না। শিশির গর্জে উঠল। শারমিন আহসানের চোখ বড় বড় হয়ে উঠল। শিশির মায়ের চোখে চোখ রেখে বলে, তুমি কি চাও মা, তোমার ছেলে মারা যাক? কেন করছো আমার সাথে এমন? রূপকথা কোথায়? আমি সত্যি জানি না। ও শুধু আমাকে বলেছে ওর বান্ধবীর বাড়ি যাচ্ছে। শারমিন আহসান আর চুপ করে থাকতে পারলেন না। ছেলের আকুতি মিনতি কোনো মাই ফেলে দিতে পারে না। কোন বান্ধবী? শিশির চোখ জ্বলে উঠল। চিত্রা। রাত 8টা। শিশির বেরিয়ে পড়েছে চিত্রার বাড়ির উদ্দেশ্যে। চিত্রার বিষয় শিশির কিছু জানত না, তাই তার বেশ সময় লেগেছে চিত্রার বাসার ঠিকানা জোগাড় করতে। তবে সানজিদের সোর্সের কারণে বিষয়টা আসলে একটু সহজ হয়ে গিয়েছে। থ্যাঙ্কস টু মুন। তার কাছে চিত্রার আইডি ছিল, সেখান থেকে অ্যাড্রেস নিয়েছে। চিত্রার বাসা বেশি দূর নয়, আধা ঘন্টার পথ। তবে শিশিরের ড্রাইভিং আর রাস্তায় জ্যাম না থাকায় প্রায় 10 আগেই পৌঁছে গেল চিত্রার বাসার সামনে। 3তলা বিশাল দালানের সামনে দাঁড়িয়ে আছে শিশির। বাইরে দারোয়ান শিশিরের পরিচয় জেনে ভিতরে যেতে দিল। এখানে শিশির তার বিজনেসম্যান হিসেবে পরিচিত দিয়েছে, যার জন্য বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়নি। দরজার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করে কলিং বেল বাজালো। টেনশন হচ্ছে, তবে উৎসাহ বেশি, অবশেষে রূপকথাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। পুরো ঢাকা শহরে এই 7 দিনে ছষে নিয়েও রূপকথাকে পায়নি। শেষমেশ রূপকথার ঠিকানা জানতে পারল। 1 মিনিটের মাথায় দরজা খুলে গেল। চিত্রাই দরজা খুলেছে। শিশির চিন্তা না পারলেও চিত্রা ঠিকই চিনতে পেরেছে, যার কারণে তার চাহনিতে পরিবর্তন এসে গেছে। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেমে থেমে বলে, আপনি? চিত্রা। জি। রূপকথা কোথায়? কথা এখানে নেই। মিথ্যা বলো না, আমি জানিও এখানে ছিল, তবে এখন নেই। মানে? শিশির থমকে গেল। চিত্রার এই কথা সে মোটেও আশা করেনি। চিত্রা ঢোক গিলে নিজেকে সামলিয়ে বলে, 4 দিন হয়েছে কথা এখান থেকে চলে গেছে। কোথায় গেছে রূপকথা? সেটা আমি বলতে পারবো না। রূপকথা যাওয়ার আগে আমাকে বারণ করে গেছে আপনাকে কিছু বলতে। শিশিরের মাথা ঘুরে উঠল। সে নিজেকে কোনোরকম সামলাল। অবিশ্বাস্যের চোখে চিত্রার দিকে তাকায়। চিত্রা স্তম্ভিত চাহনিতে দীর্ঘশ্বাস ছাড়ল। তার আর কিছু বলার নেই। সে শিশিরের সাথে আর কিছু না বলে দরজা লাগিয়ে দিল। শিশির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার বিশ্বাস হচ্ছে না কথাটা। কোথায় গেছে তার রূপকথা? আকাশে মেঘ চমকে উঠল। বর্ষা আসবে। বিষাদের বর্ষা। বিচ্ছেদের অশ্রুধারা। 4 বছর পর। লন্ডন। রুশি। দাঁড়া বলছি। আমি। দালাবু না ম্যামা। রুশি দৌড়াচ্ছে। রূপকথা তার পিছন পিছন। রুশি তার ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে লিভিং রুমে ঢুকল। দৌড়ে সোফায় কালো উলের সোয়েটার পরে বসে থাকা ব্যক্তিটির কাছে ছুটে গেল। ড্যাডা, বাঁচাও, ম্যামা বকছে। লোকটা ঝটপট রুশিকে কোলে তুলে নিল। কপালে আদর করে রূপকথার দিকে তাকাল। উফ, রূপকথা, আমার বেবির পিছনে তুমি আবার লেগেছ? সাদাফ, থামো তুমি। মেয়েটা তুমি মাথায় চড়িয়ে রেখেছ। আমার একটাও কথা শোনে না। সমাপ্ত।